তো এক হচ্ছে বলছিলাম দেরি করতে না। ওকে, তো এখানে যদি আমি কিছু একটা সার্চ করি, লাইক রেস্টুরেন্ট টাইপ বা যে কোনো কিছু একটা সার্চ করি, ম্যান্ডেটরি বিষয় হচ্ছে যে আমাদেরকে ডেটা কেন ভিন্নভাবে দিবে সেটা জানা। তো এক হচ্ছে যে আহ, মানে ইয়েলো পেজ, এটা তো আমরা দেখছি, হয়তো কাজও করছি, তো ওখানে আমরা ক্লিক করলে লাইক এটা তো আমাদের হচ্ছে যে কি বলে অ্যাডভার্টাইজ, হ্যাঁ। তারপর এটার পরে যা আছে লাইক আমাদের এই 1 নাম্বার থেকে যেটা শুরু, এটা হচ্ছে রেজাল্ট। তো এই রেজাল্ট থেকে যে আমরা ডেটাটা জেনারেট করব, বা আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপারটাকে যে বলবো যে এখান থেকে ডেটাগুলো স্ক্রাব করতে, তো সে কাজটা কিভাবে করবে এটা কিন্তু আমাদের একটু বোঝা উচিত, হ্যাঁ, বা জানা উচিত, বা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করা উচিত যে আসলে তাকে কমান্ড দিলেই সেই ডেটাগুলোকে কালেক্ট করতেছে কিভাবে, হ্যাঁ। আর তখনই বোঝা যাবে যে সে যে ভিন্নভাবে ডেটাগুলো দিচ্ছে বা ভিন্ন ওয়েতে দিচ্ছে, তাহলে তার চেঞ্জেসটা কোথায়। তো এক হচ্ছে যে ইয়েলো পেজে যখন আমরা কোনো রেজাল্ট পাই এরকম, তো ওইটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ইয়েলো পেজেই থেকে যাচ্ছি আমরা, হ্যাঁ। লাইক আমি যদি দেখাই, ওকে, তো ইয়েলো পেজে যদি আমি কিছু একটা সার্চ করি, লাইক অন্য কিছু একটা, ওকে, অ্যাডের পর এই যে রেজাল্ট, তো এটাকে ধরেন আমি ক্লিক করলাম, আমার কিন্তু ইয়েলো পেজেই আছে, আলাদা কিন্তু কোনো ট্যাব ওপেন হয় নাই, হ্যাঁ। তবে আমি এখানে যদি আসি, এই রেজাল্টের উপর যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কিন্তু আলাদা একটা ট্যাবে নিয়ে গেছে, টোটালি ডিফারেন্ট একটা ট্যাবে। আমি কিন্তু সেই ট্যাবে নাই, হ্যাঁ। তো যখন ট্যাব ডিভাইড হয়ে যায় তখন এই রোড ম্যাপটা আরেকটা সেক্টর ডিভাইড করে। তো যখন ওই সেক্টরটা ডিভাইড করে না, তখন এই ডেটা লসের চান্সেসটা বেশি থাকে, হ্যাঁ। অনেক সময় এই ডেটাগুলোকে ক্যাচ করা যায় না, বা শিটে আসে না, বা কালেক্ট হয় না, বা স্ক্রাপ্ট হয় না, হ্যাঁ। তো এটার জন্য আমি বলি যে যখনই আপনি দুইটা প্ল্যাটফর্ম অ্যাপ্লাই করবেন, আমার এই দুইটা প্ল্যাটফর্ম দেখানোর পিছনে রিজনটাই হচ্ছিল এটা, যে এই দুইটার থেকে যখন একই এক্সটেনশন ইউজ করে যখন কালেক্ট করার প্রসেসটা ট্রাই করবেন না, তখনই দেখবেন যে ভিন্নতা, হ্যাঁ। এটা জানানোর জন্যই আমি দুইটা দেখাইছিলাম। তো এইটা হচ্ছে যে যখন সে আরেকটা ট্যাব ওপেন করে তখন কিন্তু লাইক এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপারটা করে কি, আমরা এই যে ডেটাগুলোকে যখন আমরা এই পেজে তো আসি না, আমরা হচ্ছে মেইন পেজ থেকে দেই, বাট সে তো মেইন পেজের ভেতরে যে যতগুলো রেজাল্ট আছে প্রতিটার ভিতরে যে ডেটাগুলোকে কালেক্ট করে, তো যখনই সে যায় সেটা যদি সেই ওয়েবসাইটে থাকে বা সেই ট্যাবেই থাকে তাহলে কালেক্ট করতে ইজি হয়, হ্যাঁ। সে তেমন একটা ডেটা লস করে না, বা পার্সেন্টেজ কম থাকে, বাট যখন আরেকটা ট্যাব ওপেন হয় তখন কিন্তু এই পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যায়, যে ডেটা লস হওয়ার চান্সেস থাকে বা রিস্ক থাকে। তো আই গেস এটা ট্রাই করেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কি। ওকে, আচ্ছা, বাকি কি আছে? কেউ মেসেজ করছে কি? আশরাফুল স্যার, আশরাফুল, জি, আপনি হোমওয়ার্ক করেছেন? আচ্ছা, ঠিক আছে। মানে কোথাও কি কোনো প্রবলেম ফেস করেছেন নাকি? না, হ্যাঁ স্যার, মানে এটা কি বুঝবো? আচ্ছা, ক্লিয়ারলি বলতে থাকেন। আর শারমিন প্রীতি, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, শুনতেছি। আচ্ছা ম্যাম, আপনার কি হোমওয়ার্ক সাবমিট করেছেন? না স্যার, আমি করেছি হোমওয়ার্ক বাট সাবমিট করিনি, কারণ আমার মানে নিজের গিকটাই এত পছন্দ হয়নি যেটা করছি, তাই আমি আবার ট্রাই করবো আর কি। আচ্ছা, তো এখন মানে আপনি কতজনে ট্রাই করবেন, বা ওটাকে একটু কাস্টমাইজেশন করতেন বা মডিফাই করতেন?
মানে আমার কাছে তেমন মানে লুক্রেটিভ মনে হয় নাই মানে মনে হইতেছে যে না ইট কুড বি বেটার, তাই আর কি আমি আবার একটু ট্রাই করতেছি। মানে আচ্ছা খুব বেসিক ছিল আর কি আমি যেটা করছি, তাই আমি একটু বেটার করে তারপর আর কি সাবমিট করবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে করে দিন তাড়াতাড়ি। আর যদি জি স্যার। বেশি বেটার হয় তাহলে আরো দুই তিনটা থাকলো একসাথে করে দিবেন। আচ্ছা স্যার, এটা কি ফেসলেস করা যাবে? মানে আমি ফেস দিতে চাচ্ছি না এরকম। ফেসলেস আসলে কিভাবে দিলে বেশি ভালো হবে? লাইক একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে আপনি জাস্ট পয়েন্ট আউট গুলোকে হাইলাইট করে দিলেই হচ্ছে যে আপনি কি কি হুম, স্কিলস গুলো নিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো, জি। আচ্ছা, একটু আগে যে প্রবলেমটার কথা বললেন, ওটা কি একটু আবার বলবেন? আমার মানে শেষের দিকে একটু মানে ইয়েতে নেটওয়ার্কের প্রবলেম ছিল, আমি বুঝতে পারছিলাম না। একটু যদি রিপিট করতেন। আচ্ছা, তো ওই যে যেটা বলছিলাম হুম। যে দুইটা দুই সেক্টর থেকে দুই জি, ভাবে ডেটা হ্যাঁ, হ্যাঁ, আসে, হ্যাঁ। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। আমরা এই ডেটাগুলোকে যদি না বুঝি যে কিভাবে এটা আমরা না পেয়ে থাকি, তাহলে আমরা একটু কনফিউজ থাকি যে আসলে প্ল্যাটফর্মগুলো কি। তো এই জন্য আমি দুইটা ওয়েবসাইটই দেখাইছিলাম যেন বুঝতে পারেন যে দুইটা ওয়েবসাইট থেকে যখন ডেটাগুলোকে কালেক্ট করবেন কোনটার মধ্যে থেকে ডেটা লসের রিস্কটা বেশি থাকে, হ্যাঁ। অ্যান্ড এটার পরবর্তীতে ফাইন্ড আউট করবেন যে কোন কাইন্ডের ওয়েবসাইটগুলো লাইক ইয়েলো পেজের সাথে বা ইয়েলো পেজের মতো রিলেটেড বা সেই ক্যাটাগরিজ বিলংস করে যে বি টু বি বি টু সি একসাথে দিচ্ছে বা একই ট্যাবে দিচ্ছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা মানে জেনুইনলি ডেটাগুলোকে কালেক্ট করার ট্রাই করবেন। হুম, যদি ইয়েল্প টাইপের ওয়েবসাইট হয় তাহলে হুম, প্রথম ক্ষেত্রে হুম, অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এটাতে একটা বিষয় হচ্ছে কি ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে এই ইয়েল্পে ডেটা কালেক্ট করাটা ইজি না। এখানে ইউজ হুম, করা হয় ওয়েব স্ক্রাপার, যেটা একটা অনেক পুরনো একটা মেথড, অনেক বেসিক একটা মেথড। সেটা হচ্ছে যে আপনি লাইক আপনার এই কোডের মধ্যে যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টের মধ্যে একটা ইন্সপেক্ট কোডের মধ্যে এখানে আপনি একটা এক্সটেনশন অ্যাড করবেন, সেটার নাম হচ্ছে ওয়েব স্ক্রাপার। তো ওইটা অ্যাড করার পর এখানে যে কোডগুলো আছে এইগুলোতে আপনার কাজ নেই, আপনার কাজ হচ্ছে জাস্ট এখানে পেজ দেখে দেখে যে কোনটা পেজ আছে বা কোন পেজগুলোকে আপনি স্কার্প করবেন, এই পেজগুলোকে দেখে দেখে আপনার জাস্ট রুট করতে হয় একটা একটা ডেটাগুলোকে। তো ওই রুটিং যে প্রসেসটা, রুট ক্রিয়েট করে একটা রোড ম্যাপ ক্রিয়েট করা ডেটার, এইটাতেই না অনেক স্টুডেন্ট প্রায় মানে ক্যাচ করতে পারে না যে এই রোড ম্যাপটা বা এই রুটটা কিভাবে করবে। বাট ইজি, কিন্তু অনেকটা সময় এটা কিছু ইরর দেয় কারণ এটা ফ্রি টুল, ফ্রি এক্সটেনশন। তো ওই ইররের জন্য এখানে হচ্ছে যে আপনার ওই রোড ম্যাপটা ক্রিয়েট হয় না বা বারবার ল্যাগ দেয়। তো এই মেথডটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, লাইক আমরা মেন্টররাও আগে এটা দেখাইতাম বাট এখন দেখাই না, কারণ ওইটাতে অনেকেই কমফোর্ট না বুঝতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ফ্রি টুল হিসেবে ওটাতে অনেক ল্যাকিংস দেয়। বাট ইয়েল্পের মতো থেকে ওয়েবসাইট থেকে ডেটা কালেক্টের জেনুইন মেথড বা একেবারে সহজ মেথড হচ্ছে যে ওয়েব স্ক্রাপারের মতো কিছু টুলস। হুম, হুম, হুম। লাইক আপনি পেজ রুট আচ্ছা। করতেছেন, তখন এই ট্যাব আর ওই ট্যাবের সাথে পুরো লিঙ্ক করে নিবে। ও এই ট্যাব না, হুম, শুধু এর মতো আরো যদি 10টা ট্যাব থাকে 10টা ট্যাব একসাথে লিঙ্ক করবে। তো তখন ওই ডেটা লস হওয়ার চান্সেসটা খুব কম থাকে। ঠিক আছে। ওকে, সো আই গেস বুঝতে পেরেছেন দুইটা ওয়েবসাইটের ক্যাটাগরিজ ডিফারেন্স। আর এখানে ওয়েবসাইট ভ্যারি করে, আসলে ওয়েবসাইট ভ্যারি করে, কারণ একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করা হয় একটা ডেভেলপার যা চায়, হ্যাঁ, তার অডিয়েন্সকে নিয়ে সে তাই করতে পারবে। হ্যাঁ, সে তাই করতে পারবে, লাইক সে এই ট্যাব থেকেও ট্রাফিক নিচ্ছে, সে পাশাপাশি আরেকটা সেক্টর ট্যাব থেকেও বা সাব ট্যাব থেকেও কিন্তু সে ট্রাফিক নিচ্ছে, বাট এই ওয়েবসাইটটাতে কিন্তু ট্রাফিক একভাবেই আসতেছে, লাইক এখানে আমি ক্লিক করলে এইটাতেই ঘুরে ফিরে আমাকে এই ওয়েবসাইটে বা এই ট্যাবের মধ্যেই রাখতেছে। সো এটা হচ্ছে ডেভেলপারের একটা ক্রাইটেরিয়া, যে সে তার অডিয়েন্সকে নিয়ে কিভাবে ভিজিট করাবে বা কিভাবে রেভিনিউ আর্ন করবে, এটা ব্যাক এন্ডের একটা প্রসেস। তো যাই হোক, আমার বলার রিজনটা ছিল যে এক হচ্ছে যে আমরা একটা ওয়েবসাইটের হুম কোন জায়গায় কোডগুলো থাকে সেগুলো আমরা দেখলাম, বা কোন জায়গায় আমাদের এই লেখাটা থাকে, বা কোন জায়গায় আমাদের হচ্ছে যে এই ধরনের লিঙ্ক গুলো থাকে বা ব্যাকএন্ড লিঙ্ক গুলো কাজ করে, সেগুলো একটু ভিজুয়ালি দেখলাম। তার পাশাপাশি দেখলাম হচ্ছে যে দুইটা ওয়েবসাইট, একটা yelp.com আর একটা হচ্ছে যে আপনার ইয়েলো পেজ, এই দুইটার মধ্যেও যে দেখতে এক হইলেও ক্রাইটেরিয়া ভিন্ন ডেটা কালেকশনের, সেটাও আমি বুঝাইছি। সো সেটা আজকে যারা প্র্যাকটিক্যাল দুইটা ওয়েবসাইট থেকে করছেন তারা তো অলরেডি বুঝতে পারছেন।
আর যারা করেন নাই তাদেরকে বলবো একটু করে নিয়েন, তাহলে এটাকে একটু লাইভ আপনি ফেস করতে পারলেন যে আসলে বিষয়টা কিরকম হয়, কি টাইপের ডেটা রিস্কে থাকে বা কি ধরনের ডেটা লস যায়। সো ওই বিষয় নিয়ে একটু ম্যান্ডেটরি ভাবে একটু খুঁজে টুজে। আর ওয়েব স্ক্রাপার নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করতে চান তাহলে করতে পারেন, তবে এখানে আমি বলবো যে কিছুটা নলেজের বিষয় আছে, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, কারণ রুট করাটা দেখতে ইজি, যে হ্যাঁ আপনি একটা বাটনে ক্লিক করতেছেন আরেকটা পেজ ওপেন হয়েছে, ওইখান থেকে আরেকটা অ্যাসেট আপনি অ্যাড করতেছেন, ফাইল নেম অ্যাড করে তারপর আরেকটা অ্যাসেট অ্যাড করতেছেন, এইভাবে এক একটা পেজ লিঙ্ক করাচ্ছেন। বাট যখন আপনি এন্ড অফ দ্য টাইমে যে যখন সব রোড ম্যাপ সাজানোর পর যখন স্টার্টটা দিবেন যে ডেটা স্ক্রাপ করার, তখন যে দেখবেন যে ইরর আসতেছে বা কোনো ডেটা আপনার আসে নাই, কারণ কি ওই যে রোড ম্যাপটা আপনার মানে ফুলফিল হয় নাই, কোথাও না কোথাও ল্যাকিংস আছে। সো এইটা কাইন্ডা ধরতে গেলে একটু মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা এক্সটেনশন, যে মানে কাজই হচ্ছে না বা একটু সেনসিটিভ ভুল হইলে এটা রিপোর্টটা তেমন আসে না। তো এটার জন্য আমরা একটু মডিফাই করে লাইক এই ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার, মানে টেকনোলজি তো আপগ্রেড হয় প্রতিনিয়ত, নতুন নতুন কিছু ক্রাইটেরিয়া বের হয়। তো এটার জন্য আমরা এটা দেখা যায় ওয়ান ক্লিকে আপনি অনেকগুলো ডেটা পাচ্ছেন, বাট অবশ্যই ভেরিফাইয়ের বিষয় আছে। আবার একটা বিষয়, যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার দিয়ে ইয়েল্প থেকে যদি আপনি ডেটা কালেক্ট করেন, অনেক সময় ভুলভাল ডেটা দিবে, মানে ডেটা দিবে কিন্তু মানে ভুলভাল, মানে ওই হয়তো হয়তো ওই ফোন নাম্বারের সাথে এখানের কোনো মিল নাই, না হয় ওই নামের সাথে কোম্পানির ডিটেলসের কোনো মিল নাই, এরকম কিছু বিষয় থাকবে। আচ্ছা, এখন এই যে জয়েন করতে যাচ্ছে ওর আইকনের সামনে তো বলতেছে লগ ইন করে নাই গুগল। আপনাদের ব্যাচে হয়েছিল না, নাকি কোন ব্যাচে জানি হয়েছিল যে গুগল এরকম একটা জি ছিল? স্যার, আমাদের ব্যাচে হয়েছিল। হ্যাঁ, আমি কি করবো রে। ওনার হচ্ছে কলে ঢুকতে প্রবলেম হইতেছিল, তো উনি মনে হয় লগ ইন করা ছাড়াই ঢুকে গেছে। সেম ভুলটা, এখন আমি ওরে গ্রুপে মেসেজ দিছিল। অ্যাড করলে তো ঝামেলা, ক্লাস কেটে যাবে। আচ্ছা উনাকে আমি মেসেজ দিই, দাঁড়ান একটু। তো স্যার কি আমাকে ওই সময় কি ডাকছিলেন? আসলে ওই সময় আমার হেডফোনে একটু সমস্যা হয়েছিল, এই জন্য মানে শুনি না। আমি কল করছিলাম, সমস্যা নেই, পরে বলবো। আচ্ছা স্যার। ওকে, আরেকজনকে ওরে অ্যাড করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়, কারণ আপনি যখন ক্রাইটেরিয়া বুঝবেন ডেটার, তখন আপনি এটাকে নিয়ে রিসার্চ করার আগ্রহটা আরো বাড়বে। আর রিসার্চ করলে আসলে খুব মজা লাগে যে একটা ডেটা কোথা থেকে আসছে বা কোত্থেকে বিলংস করে, আর ওই ডেটাটা আসলে কতদিন পুরনো, হ্যাঁ আগের কি না, বা আসলে এখনো তার ভ্যালু আছে কি না, এগুলো বিষয়ে ম্যাটার করে। তো আজকে যেটা আমি দেখাতে চাইছিলাম যে ফুল আজকে ক্লাস নাম্বার হচ্ছে 10, অ্যান্ড ফুল আপওয়ার্ক নিয়ে আমার আজকের আমি ফুল ক্লাসটা কনসিডার করতে যাচ্ছিলাম। তো এই আপওয়ার্কের বিষয়ে যা যা আছে এ টু জেড যা যা আছে, আজকে আমি যতটুকু পারি ক্লাস টাইমের মধ্যে ব্রিফ করে দিব বা দেখিয়ে দিব। সো চলেন শুরু করি। আপওয়ার্ক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিটা জবে বিড আকারে কাজগুলো হয়। আই গেস বিড কি এটা আমি এর আগেও ব্রিফ করে বলছি যে বিড আসলে কাজটা কি, বা বিড দিয়ে কিভাবে জবগুলো পাওয়া যায়। তো এর পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে বিড করতে কি কি লাগে। বিড করতে জাস্ট একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে আপনার কানেক্টস বা কয়েন। তো এখন এই কানেক্টস বা কয়েন আপনার কাছে কিভাবে আসবে বা কিভাবে আপনি এটাকে ইউজ করবেন, হ্যাঁ। তো আপনি যখনই আপনার আপার প্রোফাইলে আসবেন, তখন দেখবেন যে আপনার প্রোফাইলে যখন আপনি ক্রিয়েট করতেছেন, তখন হয়তো কিছু লগ ইন কানেক্ট আপনাকে দিবে, কারণ 2024-এর শেষ পর্যন্ত এরকম একটা সময় ছিল, লাইক তখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই ধরেন যে 60টা আপনার কানেক্ট দিত, টোটাল 60। আর প্রতি মাসে হচ্ছে যে 10টা করে কানেক্ট ফ্রি দিত। বাট এখন এই অ্যালগারিদমটা একটু চেঞ্জ আসছে, একটু পরিবর্তন আসছে, বাট ওই যে উইথড্র করার যে প্রসেসটা বলছিলাম, যে না আমি যে প্রজেক্টে অ্যাপ্লাই করব সেটা যদি আমি না পাই, তাহলে আমি যেন উইথড্র করতে পারি,
এই বিষয়গুলোও কিন্তু এখনো আছে, এই বিষয়গুলো চেঞ্জ হয় নাই, এই অ্যালগরিদম এখনো কাজ করে। তো এই আপওয়ার্কটা যেমন দেখতেছেন যে আমার এখানে 70টা কানেক্ট কিন্তু অলরেডি আছে, এটা হচ্ছে যে জবে অ্যাপ্লাই করার জন্য কানেক্টগুলো ইউজ করা, বাট এই অ্যাকাউন্টটা কিন্তু আমি অ্যাজ এ ডামি অ্যাকাউন্ট স্টুডেন্টদেরকে দেখানোর জন্য বা ক্লাস বা ব্যাচগুলোতে দেখানোর জন্য আমার এই অ্যাকাউন্ট থেকে ততটুকুই অ্যাপ্লাই যায় যতটুকু আমি কাজের ক্ষেত্রে দেখাই। তো এখানে এই একটা কানেক্ট সিস্টেম, আর হচ্ছে যে এই যে বুস্ট, হ্যাঁ, অ্যাবিলিটি ব্যাচ, এই অ্যাবিলিটি ব্যাচের একটা বিষয় আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভ থাকতে চান ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে যে আপনার এই প্রোফাইলটাকে অ্যাক্টিভ শো করাতে পারবেন শুধুমাত্র কানেক্ট দিয়ে। শুধুমাত্র এই কানেক্টসগুলো দিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ শো করাতে পারবেন। সপ্তাহে 7 দিন বলেন বা 14 দিন বলেন, এইখানে জাস্ট ক্লিক করার পর আপনার এখানে এই অ্যাবিলিটি ব্যাচের একটা অপশন আসবে যে আপনি পার উইকে এখানে মিনিমাম বলে দিছে 14টা, আগে ছিল 7টা, মানে 7টা কানেক্ট 7 দিনের জন্য অ্যাক্টিভ শো করানোর জন্য মানে আপলোড করলে বা এখানে ইউজ করলে সেটা আপনার প্রোফাইলে অপটিমাইজ হবে এবং 7 দিন আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আপনি আপনার প্রোফাইলে আসলেও, আপনি আপনার প্ল্যাটফর্মে আসলেও বা না আসলেও কোনো কোনো পরিবর্তন নাই, আপনাকে অ্যাক্টিভই শো করতেছে। তো এইখানে সেটা পরিবর্তন হয়ে এখন আসছে কি, সেটার দ্বিগুণ, মানে 14টা, মানে 7 দিনে 14টা কানেক্টস, পার ডে 2টা করে কানেক্ট যাবে। তো যদি আমি এটাকে অন করে দেই তাহলে আমাকে কিন্তু 7 দিনের জন্য অ্যাক্টিভ দেখাবে বা অ্যাভেলেবেল নাও দেখাবে। ওকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে প্রোফাইল বুস্ট করা, যে বুস্ট ইউর প্রোফাইল, এটাতেও কিন্তু আপনি আপনার কানেক্ট ইউজ করতে পারেন, যেমনটা হচ্ছে যে আমরা ফেসবুকে বা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে লাইক অ্যাড রান যেভাবে করি, হ্যাঁ, সো আপনি আপনার এই বিটগুলোকে আহ, আহ, কাজে লাগিয়ে আপনি আপনার প্রোফাইলটাকে কিন্তু আহ, আচ্ছা, একটা কল আসছে, লাইক একটু জাস্ট হোল্ড করি। আচ্ছা, তো ছিলাম হচ্ছে আমরা আপওয়ার্কে, অ্যান্ড এখানে আপনি ওই লাইক আপনার যে কানেক্টগুলো আছে সেই কানেক্টগুলোকে ইউজ করে আপনি আপনার প্রোফাইলটাকে অডিয়েন্সের কাছে বুস্ট করাতে পারবেন। সেটা আপনি চাইলে ডেইলি বেসিসে করতে পারেন অথবা শিডিউল করে দিতে পারেন যে কত থেকে কত দিন পর্যন্ত বা কত অ্যামাউন্ট থেকে কত অ্যামাউন্ট পর্যন্ত আপনি শিডিউল করতে চাচ্ছেন সেগুলো করতে পারবেন। তারপর হচ্ছে যে আমরা এই পাশে কিছু দেখবো যে লাইক হচ্ছে যে আমাদের কিছু জব অপশন, আমরা উপরে কিছু সার্চ করতে পারি, আমাদের এখানে সার্চ বার আছে, আমাদের এখানে প্রোফাইল অপশন, আর এই পাশে যে আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে রয়েছে 100%, এই 100%-এর পিছনে কিছু রিজন আছে, যে আপনার কিছু ডিটেইলস, আপনার কিছু ইন্টারাকশন ভিডিও, যেটা আমি বলেছিলাম ব্যাচের মধ্যে যে আপনার নিজের একটা ইন্টারাকশন ভিডিও থাকতে হবে। সেটা যদি আপনি 1.5 মিনিটেরও করেন কোনো বিষয় না, কিন্তু প্রথম প্রায় 5 থেকে 7 সেকেন্ড ধরেন আপনি আপনার ফেস দেখাইলেন, আপনি জাস্ট আপনার ফেসটা শো করে গ্রেটিংসটা দিলেন আসসালামু আলাইকুম বা এরকম করে, আপনি আপনার রিচুয়াল অনুযায়ী গ্রেটিংসটা দেওয়ার পরে আপনি একটা স্লাইডার দিয়ে দিলেন, হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন শো করা দিলেন, তখন কিন্তু আপনার কাছে এই জিনিসগুলো খুব ইজি হয়। বা হচ্ছে যে আপনি আপনার কয়েকটা গিগ সিলেক্ট করে সেটাকে স্লাইড শো হিসেবে দিয়ে ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার একটা ভয়েস ওভার দিতে পারেন। এইগুলো কাজ এখন অনেক ইজি, হ্যাঁ, অনেকটা ইজি। ক্যানভা, ক্যাপকাট এইসব টুল আসাতে এগুলো অনেকটা ইজি হয়ে গেছে। সো আমরা যেহেতু স্কিলসগুলোকে জানি বা বুঝি যে কিভাবে কি করতে হবে, তো আমরা এটাকে ইউটিলাইজ করি।
হ্যাঁ, এগুলোকে ফেলে রাখার জিনিস না, নিজের জন্য একটু বানাই। হ্যাঁ, ইন্ট্রোডাকশন একটা ভিডিও, এইগুলো যখন আপনি আপনার প্রোফাইলগুলোতে আপলোড করবেন বা আপনি আপনার প্রোফাইলে এসে যখন এখানে কমপ্লিট ইউর প্রোফাইল বা এখানে যে অপশনগুলো থাকবে যে এগুলো ফিল আপ করলে আপনার এই প্রোফাইলটা 100% হবে, তখন আপনি ওই ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল আপ করলে প্রসেসগুলো আপনার এই প্রোফাইলটা আস্তে আস্তে করে ইমপ্রুভ হবে, 100%-এর দিকে যাবে। আর এইটার পিছনে বা ভ্যালু কি বা এটার রিজনটা কি পাওয়ার, সেটা হচ্ছে যে যখনই আপনি আপনার প্রোফাইলে অ্যাক্টিভ শো করান বা হচ্ছে যে আপনার প্রোফাইলে বুস্ট করান বা হচ্ছে যে বা আপনি কিছুই না করান, আপনি জাস্ট নর্মালি আপনার প্রোফাইলটা অপটিমাইজেশন করতেছেন প্রতিনিয়ত, অ্যাক্টিভ রেশিও ধরে রাখতেছেন, প্রতিদিন অ্যাক্টিভ থাকেন, বা হচ্ছে যে আপনি আপনার প্রজেক্ট এগুলো আপলোড করেন, তো যখনই আপনি এগুলোকে নিয়ে কাজ করতেছেন তখন এটা আপনার র্যাঙ্ক মানে অর্গ্যানিক যে র্যাঙ্ক আপওয়ার্কের, তখন কিন্তু এটা একটু বেশি কাজ করে যে আপনার প্রোফাইলটা 100% হয়ে আছে, সো আপনার রেগুলার অ্যাক্টিভিটিসও ঠিকঠাক আছে, তাহলে আপনার প্রোফাইলটা অটোমেটিক আস্তে আস্তে সেটা র্যাঙ্ক হইতে থাকে। তো র্যাঙ্ক হওয়ার পর তো জানেনই সেটা আমাদের কি ভ্যালু দেয়, যে ক্লায়েন্টের কাছ পর্যন্ত পৌঁছাতে ইজিয়েস্ট একটা ওয়ে ক্রিয়েট করে, লাইক তাদের নিউজ ফিডে বা তাদের ফিডে, হ্যাঁ, যে তাদের ফিডে যেন আমরা আসতে পারি প্রথম পেজে। হ্যাঁ, সো এ হচ্ছে বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী জব সার্চ করবে। আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে এইখানে সবসময় আমরা যে কোনো জবে অ্যাপ্লাই করি না কেন অবশ্যই কিছু বিষয় দেখে নিব, লাইক সেটা পেমেন্ট ভেরিফাইড কিনা বা হচ্ছে যে সেটা ক্লায়েন্টের যে ডিটেলস সেইগুলো ঠিকঠাকভাবে একটু দেখে নিব, তারপর হচ্ছে যে আমরা সেগুলোতে অ্যাপ্লাই করব। সো লাইক আমাদের যে সেক্টর ডেটা এন্ট্রি, ভেরিফিকেশন, আচ্ছা একজন জয়েন করতে পারতেছিল না, সে কি করলো? ওকে, সো ডেটা এন্ট্রি নিয়ে যখন আমি সার্চ করছি আমার সামনে কিছু ডেটা এন্ট্রি রিলেটেড জব আসছে, অ্যান্ড আমি পাশে কিছু ফিল্টার অপশন দেখতে পারতেছি। এই ফিল্টার অপশনের কাজ হচ্ছে লাইক আমি আমার এই জবগুলোকে ফিল্টার করে সার্চ করতে পারবো যে আমি আসলে কি টাইপের জব চাচ্ছি বা কি ক্যাটাগরিজের জব চাচ্ছি বা আমি আসলে খুঁজতেছি কি। ওকে, তো এইখানে আমি নর্মালি তো কিছু জব এখানে পাবোই, প্লাস আমি এখানে এন্ট্রি লেভেল, আমার যদি কনফিডেন্স লেভেল একেবারেই না থাকে যে লাইক আমি এখনো পাবো কি পাবো না জব, হ্যাঁ, তাহলে আমি একটু এন্ট্রি লেভেলে দেখি ট্রাই করে, বা না আমার কনফিডেন্স আছে আমি যে হোমওয়ার্কগুলো করছি সেটা দিয়ে আমি চাইলে ইন্টারমিডিয়েটে বিট করতে পারি, সো ট্রাই করে দেখি, করলে পেলে পেলাম, না পেলে এন্ট্রি লেভেলে ট্রাই করলাম, কোনো সমস্যা নেই। আর যারা জানে যে না কোন সেক্টরে কি কাজ হয়, ক্লায়েন্ট আমার থেকে ডেটাগুলো নিয়ে পরের সেগমেন্টে কাজটা কি করবে, এগুলো সব কিছুই জানে, তখন তারা কাজ করে এক্সপার্ট লেভেলে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া এক একটা সেগমেন্টের এক্সপিরিয়েন্স লেভেলের। আর এর উপরে আপনি ক্যাটাগরি সার্চ করে দিতে পারেন, লাইক আপনি কি ক্যাটাগরিজে চাচ্ছেন। এখানে ডেটা এন্ট্রি রিলেটেড হ্যাঁ কিছু ক্যাটাগরিজ আছে, যে ম্যানেজমেন্ট কাউন্সিলিং বা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এই ধরনের কাজগুলো হচ্ছে ডেটা এন্ট্রি সেগমেন্ট বা এই যে রোলগুলো হ্যাঁ ডেটা এন্ট্রি সেগমেন্টের মধ্যে পড়ে। তারপর হচ্ছে যে আপনি জব টাইপের মধ্যে কত ঘন্টা বা কত প্রাইজিং রেটে কাজ করবেন, ফিক্সড প্রাইস অথবা লোয়েস্ট প্রাইস, বা এই ধরনের প্রাইজিং সেটআপগুলো কি আপনি সুন্দর করে এখানে দিতে পারতেছেন। নাম্বার অফ প্রপোজাল, আপনি কোন টাইপের জব খুঁজতেছেন বা কোন টাইপের জবগুলোকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, বা আপনি এমন কোনো জব চাচ্ছেন কিনা যেখানে প্রপোজাল পড়ছে খুব কম যেন ইজিলি বিট করা যায়, হ্যাঁ, বা হচ্ছে যে যেগুলোতে হচ্ছে যে 20টা থেকে 50টা মানে হায়েস্ট পড়ছে বিট, সেগুলোতে আমি একটু ট্রাই করে দেখি, ওই যে এক্সপার্ট লেভেলের। হ্যাঁ, সো এই হচ্ছে যে আপনার ফিল্টার অপশন, দেন হচ্ছে আপনার ফিক্সড প্রাইস কিভাবে থাকবে, লেস দেন $100 বা এই ধরনের যে কাজ ফিল্টারিং অপশনগুলো এখানে আপনি পেয়ে যাবেন। ক্লায়েন্ট ইনফরমেশন, প্রিভিয়াস ক্লায়েন্ট বা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড, এই ধরনের যেটা বললাম যে পেমেন্ট ভেরিফাইড যদি হয় তাহলে কিন্তু আপনারা সেখানে স্টেপস নিতে পারেন বা আবেদন করতে পারেন। তবে এখানে কিছু বিষয় অবশ্যই ম্যাটার করে, এই যে যেমন এখানে হচ্ছে যে পেমেন্ট আনভেরিফাইড, হ্যাঁ পেমেন্ট আনভেরিফাইড, তারপর হচ্ছে রেটিংসও কম, $0 স্পেন মিনস হচ্ছে যে এখানে এর আগে এই ক্লায়েন্ট কাজের জন্য
কোনো ডলার বা কিছুই ইনভেস্ট করেনি বা কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে নাই। সো এই হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে যে ক্লায়েন্টের লোকেশন চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন বা টাইম জোন এগুলো সিলেক্ট করে নিতে পারেন। যে অনেকেই বলে যে ফ্রিল্যান্সিং করলে কি শুধুমাত্র রাতেই কাজ করতে হবে, আসলে কি তাই? বা এরকম যে শুধুমাত্র রাত জাগতে হবে, না, আপনি চাইলে টাইম জোন চেঞ্জ করেও কিন্তু আপনি ক্লায়েন্ট হ্যান্ড করতে পারেন। তারপর প্রজেক্টের লেন্থ কতটুকু হবে, মানে আপনি কয় মাসের প্রজেক্ট চান, বা একটা হচ্ছে যে এটা বলে দেই যে এইখানে প্রজেক্টের সিস্টেম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মাইলস্টোন আর একটা হচ্ছে ফুল প্রজেক্ট বেসিস। তো লাইক ফুল প্রজেক্ট যদি হয় তাহলে আপনি পেমেন্টও ফুল প্রজেক্টে পাচ্ছেন, আর যদি মাইলস্টোন হয় তাহলে কিন্তু আপনি ছোট ছোট স্টেপস ক্লিয়ার করে ওই ছোট ছোট স্টেপসের জন্য আপনি পেমেন্ট চেতে পারতেছেন অথবা আপনি পেমেন্ট পাচ্ছেন। হ্যাঁ, এটা ক্লায়েন্ট ডিল করার সময় ক্লায়েন্টের সাথে আপনি নেগোশিয়েট করে নিতে পারেন যে আমার এই কাজটা সেটা কি হিসেবে যাবে বা কি প্রজেক্ট বেসিসে যাবে, বা আমি কি এই লিটল বিট অ্যামাউন্ট কালেক্ট করতে পারবো পার স্টেপস অনুযায়ী, অথবা এটা কি ফুল প্রজেক্ট হিসেবে পেমেন্ট যাবে কিনা। তো 1 থেকে 3 মাসের যে প্রজেক্টগুলো সেটা মাইলস্টোন হয় না। হ্যাঁ, মাইলস্টোন হয় না। আর 3 থেকে 6 মাস বা এর মোর দেন যদি হয় তাহলে কিন্তু সেগুলোতে মাইলস্টোন হয়। হ্যাঁ, তো মাইলস্টোনের এই ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম। তারপর জব ডিউরেশন বা হচ্ছে যে পার আওয়ারে যে উইক এই মানে প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা টোটালি দিচ্ছেন, হ্যাঁ, এই সকল বিষয় নিয়ে আপনার এই ফিল্টার অপশনগুলো থাকবে। তারপর আপনি ওয়ার্কগুলোকে ফিল্টার করবেন, করে এখানে রিসার্চ করবেন যে কোন ওয়ার্কটা আপনার জন্য যাচ্ছে বা আপনি বিট করতে পারবেন এরকম কনফিডেন্স। এখন এটা যদি আপনাদের নিজেদের উপর ছেড়ে দেই তাহলে দেখবেন যে কারোর মধ্যেই সেই কনফিডেন্স লেভেলটা কাজ করবে না। বাট আমি এতটুকুই বলবো যে আসলে যা দেখা যায় পিছনে সেটা থাকে না। হ্যাঁ, তো যে ভয়টা আপনারা পাচ্ছেন আসলে সেই ভয়টা কিন্তু ওই জমের ভয় এটা না। এখানে যখন আপনি যাবেন বা নেগোশিয়েট করতে যাবেন তখন যে বুঝতে পারবেন যে আসলে কাজটা কি, আর তখন যে যদি আপনার কাছে মনে হয় তখন পাস করে দিবেন। তখন পাস করে দিবেন একেবারে অনেস্টলি যে আমি পারবো না এটা করতে, বা আমার এটা ক্রাইটেরিয়া জানা নেই, এটা সুন্দর পাস করে দিবেন। আর যদি জানা থাকে বা রিসার্চ করে যদি আপনি বের করতে পারেন যে না এটা আমার জানা নেই কিন্তু এটা আমি পারবো, আমার অতটুকু নলেজ আছে বেসিক্স অবস্থার, বা কিছু একটা জানা আছে বা কিছু তো জানা আছে যে এটা এভাবে এভাবে করলে বাকিটা রিসার্চ করে আমি বের করে নিতে পারবো, তো ট্রাই করে দেখি একটা, দেন আমি তাকে জানাই যে না আমি আপনার কাজটা নিব কিনা। তো একটা মানে ট্রায়াল দিলেন আপনি, দেন দিয়ে দেখলেন যদি হয় কাজটা আপনার দ্বারা, তাহলে আপনি একটা বিট করলেন যে না আমি ঠিক আছে আমি পারবো। তো এখানে কিছু বিষয় আপনি দেখবেন যে আমি একটা কি বলে ড্রাইভ লিঙ্ক দিয়েছিলাম স্টুডেন্ট হেল্পস, ওইখানে কিছু ফাইল আছিল, যেমন হচ্ছে যে কিছু পিডিএফ ছিল লাইক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে যে আপনার স্কিপ ট্রেসিং এই ধরনের কিছু ফাইল ছিল। তো দেখেন এখানে কিন্তু আপনার এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এই স্কিলসটা মেনশন করতেছে। এখন ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি যেটা বলছিলাম পড়ানোর সময় বা দেখানোর সময় যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে বিষয়টা, এটা কিন্তু একেবারে হাইলাইট ডিটেল বলবে না যে এর মধ্যে আপনার কি কি রোল অ্যাপ্লাই করতে হবে। যেমন এটার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু এটা ছাড়া কিন্তু অ্যাডমিন সাপোর্ট আছে, অ্যাডমিনের কাজ, অ্যাডমিন সেকশন আছে, যেগুলো আমি আমার পিডিএফ এ উল্লেখ করেছিলাম সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা নাই। হ্যাঁ, তো এরকমও কিছু হিডেন থাকে। সো ভয় পাওয়ার কিছু নেই, তবে এটা আনভেরিফাইড, এটাতে আমি যাব না। টেক ইজি অনলাইন কোর্স ফর মি, মানে ওর জন্য কোর্স খুঁজে দিতে হবে ইংলিশের। আচ্ছা, আর কি আছে? স্প্যানিশ, ব্যাংক স্টেটমেন্ট পিডিএফ টু এক্সেল স্পেশালিস্ট, ওকে। যে ব্যাংক স্টেটমেন্ট গুলো থাকবে পিডিএফ এর সেটাকে এক্সেল ডেটাতে ইনপুট দিতে হবে। আচ্ছা, আমি যা বাংলায় বললাম সেটাই ওই এত বড় টেক্সটে বলছে, মিলাই নিন একটু অনুগ্রহ করে, আমি এটাতে একটু সময় না দিলাম। ওকে, 3 থেকে 5 দিবে, আর হচ্ছে এন্ট্রি লেভেলের ওয়ার্ক স্কিলস লাগবে হচ্ছে ডেটা এন্ট্রি, আর হচ্ছে ভেরিফিকেশন করতে হবে অ্যাকুরেট লেভেলের, মানে আপনাকে একটু রিসার্চের উপর থাকতে হবে, একটু দৌড়ের উপর থাকতে হবে, আর এগুলোকে কালেক্ট করে তাকে দিতে হবে। কিন্তু প্রপোজালের জন্য যাবে 10 থেকে 15টা প্রপোজাল গেছে এইমাত্র। আচ্ছা, আর হচ্ছে এটাতে কালেক্ট করার জন্য কি কি যাবে? 8টা, 8টা কানেক্ট যাবে। পেমেন্ট মেথড ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড, সাউথ আফ্রিকা, কে
জি স্যার বলুন। স্যার লাস্ট ক্লাসে বলেছিলেন ফাইল কনভার্সনের বিষয়টা মনে করিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, সো এইখানে সে হায়ার রেট হচ্ছে 0, একটাই ওপেন। সে রিসেন্ট হচ্ছে জয়েন করছে আপওয়ার্কে, দেখেন সেপ্টেম্বরের 19-এ, এই জন্য তার হাই রেট হচ্ছে 0। অ্যান্ড সে হচ্ছে একটা জব পোস্ট করছে মাত্র, এটাই হচ্ছে তার ফার্স্ট জব। সো এটা সে ভেরিফাইড করছে, তারপরও আমি বলবো যে তার সাথে না আগানো বেটার। মানে এখানে কিছু একটা বিষয় আছে, লাইক হচ্ছে যে এই যে রেটিংস দেওয়া, বা হচ্ছে যে কত ডলার স্পেন্ড করছে, হ্যাঁ আগে, হ্যাঁ এইগুলো বিষয় কিন্তু ম্যাটার করে। শুধুমাত্র পেমেন্ট ভেরিফাইড হইলেই যে হবে এমনটা কিন্তু না। বর্তমানে ফেসবুকে গেলেও অনেকগুলো এরকম ফেক ফেক পেজ পাবেন, বা স্ক্যামারদের অ্যাকাউন্ট পাবেন, যেগুলোর পাশে ফেসবুক নিজে ভেরিফাইড অ্যাকাউন্ট দিয়ে রাখছে। মানে ফেসবুক নিজে ওদেরকে ভেরিফাইড আইকন দিয়ে রাখছে, কিন্তু তারা স্ক্যামার। হ্যাঁ, তো এরকমও বিষয় আছে। তো সব আমরা যেহেতু ডেটা অ্যানালাইজ, প্রতিটা ডেটা আমাদের থাকতে হবে, চেকে চেকে আমাদের নিজেদের ক্লায়েন্টগুলোকে অ্যাটলিস্ট খুঁজে বের করতে হবে পিওর ভাবে। একজন ডেটা অ্যানালাইজ যে হচ্ছে যে ডেটা নিয়ে থাকে সারাদিন, সে যদি ক্লায়েন্টের ডেটা বের না করতে পারে, তাহলে কেমনে কি ভাই, কেমনে কি হইলো? তো এখানে সে আমাকে কি কি বললো, সামারি, আচ্ছা, looking for a detail or in a freelancer to copy data from a website paste into a spreadsheet. ওকে, আমি আমার এই ব্যাচের স্টার্টিং এ একেবারে প্রথমেই মনে হয় একটা প্রজেক্ট বেসিসের কাজ দেখাইছিলাম, মনে আছে কার কার? যে একটা ওয়েবসাইট থেকে আমরা ডেটা কালেকশন করে এনে বসাবো, কারোরই মনে নাই? আই গেস এরকম একটা ওয়েবসাইট দেখাইছিলাম না? আমি ক্লাসের 2 নাম্বার ক্লাস নাকি থার্ড থার্ড ক্লাসে মনে হয়, নাকি এই ব্যাচে নাকি, খেয়ালও পড়তেছে না ঠিকঠাক, নাকি কোন ব্যাচে দেখাইছি আল্লাহ জানে। এটা মনে হয় আমাদের দেখানো হয়নি স্যার। দেখানো হয়নি না? আচ্ছা যাই হোক, এরকম একটা প্রজেক্ট আসছিল আমার কাছে, এবং ওই প্রজেক্টে আমরা কয়েক বছর সাস্টেন করায় কাজ করছি। তো ওইটার বিষয়টা হচ্ছিল, এই যে লোভাল যে ওয়েবসাইটটা দেখতেছেন, এরকম ওয়েবসাইটের নাম কিছু দেওয়া আছে একটা স্প্রেডশিটে, এক্সেলে না কিন্তু, একটা স্প্রেডশিটে দেওয়া আছে। ধরেন যে প্রায় 50,000 বা 1 লাখ এরকম একটা প্রথম ড্রাফট ফাইল দিছে। তো দেওয়ার পরে বলতেছে যে পাশে কিছু কলাম দেওয়া আছে, নাম, অ্যাড্রেস, তারপর হচ্ছে যে আপনার লোকেশন, সার্ভিস, কি সার্ভিস করে ওরা, লাইক এই ওয়েবসাইটটা যে আছে, এই যে কোম্পানিটা, তাদের কাজ কি, তাদের রোল কি, তাদের ব্যাক এন্ড ইমেল, এই ধরনের ডিটেলসগুলোকে কালেক্ট করার একটা প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টে আমি হচ্ছে যে এই একটা ওয়েবসাইট, এটা ওই ওয়েবসাইটেরই কাজ বা ওইটারই কাজ, এই ওয়েবসাইটে আসতে হয়েছে। দেখেন এখানে কাহিনীটা কি। তো আসার পরে যখন আমি বুঝলাম যে এখানে আবার আলাদাভাবে নেমের কলাম কেন দিছে, একটা হচ্ছে যে ওয়েবসাইট দিছে, তারপর হচ্ছে আবার পাশে নেমের কলাম দিছে, যে কেন নেম, তো এখানে ওয়েবসাইটের নেম তো দেওয়াই আছে যে লোবাল.কম, মানে তো হচ্ছে যে কোম্পানির নাম লোবাল। তো তারপর আলাদাভাবে কেনই দেওয়া? তো এটাকে যখন আমি প্রথম ওয়েবসাইটটা যখন আমি রান করছি, রান করার পর বুঝতে পারছি যে কাহিনীটা কি। যেমন এই ওয়েবসাইটটা আপনি পাইছেন, ধরেন ইনস্ট্যান্ট ডেটা স্ক্রাপার থেকে আপনি কপি করছেন, আমাদের কিন্তু এক্সটেনশন প্রয়োজন হয় নাই, কারণ আমরা কিছু সেকশন নিয়ে কাজ করছি, লাইক হচ্ছে তাদের এখান থেকে তাদের নেমটা, দেন কিছু কাস্টমাইজেশন, আর ব্যাক এন্ডের কিছু কাজ আছে, সেটা গোপন বলা যাবে না। তারপর চলে গেছি অ্যাবাউট আছে, যে তাদের কাজটা কি, মেইন রোলটা কি, তাদের কোম্পানি কি কাজ করে, বা তাদের মানে সার্ভিসেস এরিয়াগুলো কি কি। এখান থেকে দেখার পরে আম, হ্যাঁ, এখান থেকে দেখার পরে আমরা এই যে ডেসক্রিপশন বা নিচের ডেসক্রিপশন, বা হচ্ছে যে তাদের এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো দেওয়া আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখতাম, যে আসলে তাদের রোল সব জায়গায় এক দেওয়া আছে কিনা। তারপর চলে আসতাম তাদের কন্ট্যাক্টে, যদিও কন্ট্যাক্ট পার্ট নিচে থাকতো, তারপর আমরা এখানে আসতাম, কারণ আছে, এটার একটা ব্যাকএন্ডের কারণ আছে। তো এখানে আসার পর আমরা এখান থেকে তাদের এই অ্যাড্রেস, তারপর হচ্ছে যে ফোন নাম্বার, এগুলো ইমেইল, এগুলোকে কালেক্ট করতাম। এখন কালেক্ট করার যে বিষয়টা, হ্যাঁ, আমরা কোনো এক্সটেনশন বা টুল ইউজ করিনি, আগে বলতেছি, আমরা একেবারে নর্মালি, হ্যাঁ, এই যে এইগুলোকে দেখে দেখে তারপর আমরা একটা প্রসেস করছি, ওই প্রসেসের পর যে আমরা এটাকে ডেটা শিটে নিতে পারছি। তো এখানে নর্মালি যদি থিঙ্ক করি,
যে আমাকে কেন আলাদা একটা সেক্টর দেওয়া হয়েছে কলামে, যে নাম কেন ডিফারেন্ট। তো ধরেন আমি তাদের যে এই অ্যাড্রেসটা, হুম, এই অ্যাড্রেসটাকে আমি কপি করলাম। এখন এটাকে আমি আপনাদেরকে ভেরিফাই করতে দেখাইছি কিভাবে। আপনি সোজা চলে যাবেন কি জিমেলে, সরি গুগল ম্যাপে। তো এই ম্যাপে যাওয়ার পর আপনি এই লোকেশনটা নিয়ে যখন সার্চ করবেন, বা ওই কোম্পানির নাম তো আপনি দেখছেন বা ওয়েবসাইটে জানা আছে, তো আপনি ওয়েবসাইটের থেকে যে অ্যাড্রেসটা পাইলেন সেটা আপনি সার্চ করলেন। সার্চ করার পর আপনি পাইছেন কি? আপনি পাইছেন বিল্ডিং। হ্যাঁ, যে আসলে তো জেনুইন বিল্ডিংটাই পাবেন, তাই না? মানে কোম্পানির ওই লোকেশন নিয়ে তো আপনি সার্চ করছেন, বাট এইখানে সে তো আর বলতেছে না যে ওই কোম্পানিটা আছে। তো এখন আপনি কি করতেছেন? এখন আপনি এটাকে, যেহেতু আপনার এখানে ওই লোকেশনটা আগের থেকে আছে, এখন আপনি দিবেন লোভাল। আমি শুধু লোভাল লিখছি, দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে, ও ওয়াই, ও ওয়াই, এবং লোকেশনও এখানেই দেখাইতেছে। অ্যান্ড এইটাই হচ্ছে যে একটা মানে জিনিস, মজাদার জিনিস আমাদের কাছে, কিন্তু যারা প্রথম প্রথম এই কাজগুলো করে তারা হ্যাসেলটা খায়। যখন ওরা এইখান থেকে দেখে লোভালটাই দিয়ে দেয়, তখন ওদের ডেটাগুলোকে রিজেক্টেড করে দেয়, একেবারে পুরা রেড মার্ক করে দেয়। অ্যান্ড করে দেওয়ার পর তো মাথা নষ্ট, আরে আমি তো ঠিকই দেখলাম, কিন্তু এখানে আবার মানে এখানে তো আমি ম্যাপে তো তেমন একটা ভেরিফাই করছি তো লোভালই ছিল। তো ও ওয়াই যে ম্যাটার করে, বা ওয়েবসাইটে যে ওআই দেয় নাই, তো আমি ভাবছি যে কোম্পানির নাম আসলে লোভালি হবে, কিন্তু ওআই যে ম্যাটার করে এটা তো আপনি জানেন না বা বুঝেন নাই। তো ওইভাবে ডেটাগুলো দিয়ে দিচ্ছেন, বাট এই যে ওআই, এটা আপনি ওয়েবসাইটে পান নাই। কিন্তু আপনি যখন ওদের বাকি জায়গায় যাবেন, এই যে আমি কেন বলি যে তাদের এক একটা প্ল্যাটফর্ম ভিজিট করতে, আপনি যদি এখন তাদের লিঙ্কডইনে যান, ভেরিফিকেশন চাইছ না ভাই, ওদের ভেরিফিকেশন দিতে দিতে আমার দিন শেষ। ওকে, এই যে দেখেন, লিঙ্কডইনে আসার পর কিন্তু ওআই বলতেছে, হ্যাঁ। আর এখান থেকে যে তাদের সার্ভিস রোল বা তাদের বিজনেস রোলটা কি কি হিসেবে কাজ করে, সেটা কিন্তু এই যে ম্যানুফ্যাকচারার। তা আমাদেরকে ধরেন ক্লায়েন্ট 7টা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, যে কোন কোন ক্যাটাগরিজের ওয়েবসাইট যদি সেটা হয়ে থাকে তাহলে কন্টিনিউ করতে ডেটা কালেকশনে, আর যদি এই ক্রাইটেরিয়াগুলো না ম্যাচ হয় তাহলে কন্টিনিউ করতে না, সেটাকে স্কিপ করে বা ডিলিট করে দিতে। লাইক আমি ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে, এই ওয়েবসাইটে আসার পর যদি আমি তাদের এইখান থেকে হোম পেজ থেকে যদি বুঝতে পারি যে তাদের সার্ভিসটা কি বা তাদের কাজটা কি, তাহলে তো বুঝলাম। আর যদি না বুঝতে পারি, যে এখানেই লেখা আছে বড় করে ম্যানুফ্যাকচারার ইন ফিনল্যান্ড, হ্যাঁ, এই ফিনল্যান্ড ম্যানুফ্যাকচারার। তো এইটা যখন আমরা জেনে নিলাম, তখনই কিন্তু আমরা বুঝতেছি যে ক্লায়েন্টের ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে পারছে এই ওয়েবসাইটটা। এখন পরের সেগমেন্ট, তখন আবার কন্টেক্ট আস বা ওই যে বাকি যে জিনিসগুলো। এখন এই এখানে শেষ না, এখানে শেষ না, হ্যাঁ, আরো আছে, আরো আছে, ওয়েট, মাথার ঘাম পায়ে ঝরবে, হ্যাঁ। যে এখানে এই যে অ্যাড্রেস যেটা আছে, এটাকে আলাদা আলাদা সেকশন করতে হবে, আলাদা আলাদা সেকশন করতে হবে, আলাদা আলাদা ডিকোড করতে হবে ওদের পিন, একেবারে পিন, গুগলের যে লোকেশনগুলো থাকে, লাইক ডিরেকশন সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট, এইরকম আপনার ডিরেকশন হিসেবে এক একটা কলাম অনুযায়ী বসাইতে হবে। আর ওই ডিরেকশনটা গুগল ম্যাপ থেকে, এবং আরেকটা জিনিস আছে ওটা অ্যাপ্লাই করে পাওয়া যায়। আর এখান থেকে যে ফোন নাম্বারটা, সেটাতে দুইটা ক্যাটাগরিজের নাম্বার পাবেন আপনি তাদের এই প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে। এক হচ্ছে টোল ফ্রি, আর একটা হচ্ছে নন টোল ফ্রি। তো টোল ফ্রি আর নন টোল ফ্রির মধ্যে আই গেস অনেকেই জানেন পার্থক্যটা কি, মানে একটা সোজা বাংলায় বলতে, একটাতে টাকা চার্জ করে আর একটাতে ফ্রি। তো এই হচ্ছে বিষয়, যে টোল দিতে আর একটা টোল দিতে হয় না। তো একেবারে বেসিক্স অবস্থায় জেনে রাখেন মাথায়, এত ডিটেইলে গেলে ঝামেলা। আর এই যে ইমেইলটা, ইমেইলটা এখানে যে ইমেলটা দেওয়া, সেটা তাদের কোম্পানি ইমেল। তো এনি হাউ তাদের অন্য কোনো মেইল পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে তাদের এই লিঙ্কডইন থেকে। তাদের এই লিঙ্কডইনে যেহেতু এটা পাইছি, তাহলে এখন আমরা কি করতে পারি, এখান থেকে কেউ ইমেল কালেক্ট করতে পারবেন? এনিওয়ান? দেখি দেখি একটু হাতগুলো দেখি, কারোরই হাত নাই, যা, এটা কি হইলো?
লিঙ্কডইন থেকে স্যার গুগলে হচ্ছে এই যে হ্যাঁ কোম্পানির নাম, তারপরে হচ্ছে linkedin.com, এটা লিখে যদি সার্চ করি। হ্যাঁ তাইলে ইমেলগুলো আসবে। তো এই বেসিক্সটাই তো জানতে চাচ্ছিলাম, যে একটা সূত্র তো দেখাইছি, ওই সূত্রটা আমরা জাস্ট ওই সূত্রর জায়গায় আমরা এই কোম্পানির নামটা বসায় দিই, লোকেশন দিয়ে দিই এইটা, হ্যাঁ, তারপর দেখি যে কি ইমেলগুলো আসে। হ্যাঁ, ওই ইমেলগুলোকে নিয়ে আমরা দেখি যে ওর মধ্যে থেকে কোনটা তাদের এই পাবলিক ইমেল, কোনটা তাদের ব্যাক এন্ড ইমেল, আর কোনটা তাদের ম্যানেজমেন্ট ইমেল, এই ধরনের আর কোন কোন ইমেল পাওয়া যায়। তারপর আমরা যে ওটাকে ফিল আপ করতাম একটা শিটের মধ্যে, তারপর আমরা ওটাকে সেন্ড করতাম। তারা হচ্ছে প্রতিদিন রাতে এই ফাইলগুলোকে রিচেক করতো ওদের সফটওয়্যারের মাধ্যমে। আমাদের এই ফাইলগুলো ওরা সফটওয়্যারে বসাইতো। আমাদের যে ভুলগুলো ছিল বা ভুলগুলো থাকবে সেগুলো হচ্ছে যে রেড ডট হয়ে যাবে বা রেড সেল হয়ে যাবে। যেমন অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে যে পিনগুলোকে মানে লাইক গুগলের এই পিনটা কালেক্ট করাটা যে কতটা হ্যাসেলের, এই ডেটাটা কালেক্ট করা যে কতটা হ্যাসেলের, আমি মানে দোয়া করবো যেন কোনো স্টুডেন্ট এত ডিপলি আমাদের মতো এরকম প্রজেক্টে না কাজ করুক। কারণ বেসিক্স অবস্থায় এই ধরনের কাজ করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। মানে নিজের পারবেন না, নিজের চুল নিজে ছিঁড়বেন টান দিয়ে, এরকম একটা অবস্থা। মানে প্রতিটা সেকেন্ডে একটু না একটু নড়ে যায়। আরে ভাই, প্রতিটা সেকেন্ডে নড়ে যায়, কি ডেভেলপ করছে আল্লাহ মাহফুজ জানে। তো কোনো ফিক্স থাকে না। তো এগুলো কালেকশনে অনেক হ্যাসেল আছে, অনেকে বলে যে খুব ইজি, আসলে তেমনটা না। তো এই হচ্ছে বিষয়। ক্যাটাগরিজ ডেটার যে সেগমেন্ট এক একটা ওয়েবসাইট, আবার আরেকটা ওয়েবসাইটে গেলে আরেক আরেক ধরনের কিছু প্রবলেম পাবেন। যেমন হচ্ছে যে তাদের এইখানে একটা অ্যাড্রেস দেওয়া, কিন্তু তাদের এইখানে আবার আরেকটা অ্যাড্রেস দেওয়া বা ফোন নাম্বার দেওয়া, অথবা এইখানে বলতেছে ম্যানুফ্যাকচারার, এইখানে বলতেছে আবার ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, আবার এইখানে যখন আসছেন তখন আবার বলতেছে আবার সার্ভিস হোল্ডার। তো এইরকম মানে এক একটা সেগমেন্ট আপনার মানে ভেরিফাই করতে হবে, ওদের রুলসই ছিল এইটা। অ্যান্ড এইখানে আপনি জাস্ট কিছু ওয়েবসাইট আপনি কাজ করতে পারবেন, কিছু ওয়েবসাইট নিয়ে। মানে তারা যে শিটে যে ওয়েবসাইটগুলো দিছে সেগুলো নিয়ে তো রিসার্চ করতেছেন, বাট আমরা এই ডেটা কালেক্ট করার জন্য বা ভেরিফাই করার জন্য যেমন গুগল ম্যাপে আসলাম, এরকম কি কি ওয়েবসাইট আমরা নিয়ে কাজ করতে পারবো এটা তারাই বলে দিছে। যে আপনি গুগল ম্যাপে যেতে পারেন, যে এই কাজগুলো করবেন। তারপর একটা এআই আছে। তখন এআই এর যে ফার্স্ট যে ইয়েগুলো ছিল, লাইক এপিআই টুলগুলো ছিল, ওগুলো দিয়ে হচ্ছে যে ভেরিফিকেশন, লাইক তখন তো আমাদের বাংলাদেশে লাইক ইয়েটাও অ্যাভেলেবেল ছিল না, মেটা এআই। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান একটা অথরাইজেশনের করা। বাট তখন চ্যাট জিপিটি ছিল। বাট চ্যাট জিপিটি থেকে তখন এই ধরনের মানে ডেটা অ্যানালাইসের কাজগুলো করা যেত না। তো তখন তারা সাজেস্ট করলো যে তখন আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন বা আমাদের গাইডেন্স যদি না পান, তাহলে এই মেটা এআইটা ইউজ করতে পারেন। লাইক তখন আপনি যদি কোনো অ্যাড্রেসটাকে যদি পিন হিসেবে ভাঙতে চান, যেমন এই অ্যাড্রেসগুলোকে যখন পিন হিসেবে ভাঙতে চান, তখন কিন্তু আপনার এই ধরনের এআই প্ল্যাটফর্মগুলো মাস্ট ইউজ করতে হবে, নাহলে আপনি বুঝবেন না এটার সিকোয়েন্সে কেমনে সাজাবেন। হ্যাঁ, তখন যদি আপনি তাকে বলে দেন বা মেটা এআই কে যখন আমরা বলে দিতাম যে এটা একটা সিকোয়েন্স ওয়াইজ সাজায় দাও আমাকে, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা, তো তখন কিন্তু ও সুন্দরভাবে অ্যাটলিস্ট বাকি প্ল্যাটফর্মের থেকে ও ভালোভাবে দিত। এর জন্য ওরাও সাজেস্ট করে রাখছিল। বাট তখন আমরা এই মেটা এআই ইউজ করতাম আবার ভিপিএন ইউজ করে বা অন্য একটা হোস্ট ইউজ করে, কারণ ওইটা বাংলাদেশে তখন অ্যাভেলেবেল ছিল না। এখন আছে কিনা জানি না, কারণ এখন আমরাও এর থেকে ভালো ভালো ভিপিএন গুলো ইউজ করি। তো আরেকটা বিষয় হচ্ছে যে ওদের এই প্রোডাক্টের ইমেজগুলো ম্যাক্সিমাম 3টা প্রোডাক্টের ইমেজ নিতে হবে। আর 3-এর নিচে যদি থাকে তাহলে তাদের একটা সেল আছে, মানে একটা এক্সেলের যে সেল, ওই ঘরে একটা ইনপুট দিতে হবে যে নাই, 3-এর বেশি আর নাই। যেমন এটাতে যেমন মনে হয় আমি দেখছিলাম, না অনেকগুলোই আছে। তো এখানে আমরা যে 3+ দিয়ে তারপর হচ্ছে যে প্রোডাক্টের ক্রাইটেরিয়াগুলো বলে দিতাম যে কি টাইপের প্রোডাক্ট ওরা ম্যানুফ্যাকচার করে বা কি টাইপের প্রোডাক্ট ওরা ডিস্ট্রিবিউট করে। সো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো নিয়েই কিন্তু আমাদের প্রজেক্টগুলো ছিল। কয় মিনিট আছে? 11। তো এইটাই হচ্ছে যে লাইক এই যে কপি পেস্ট আমরা যদি বলি না, যে একটা ওয়েবসাইট থেকে ডেটা কপি করা, দেখেন একেবারে ফিজিক্যাল একটা নলেজ দিয়ে দিয়েছি, যে কাজগুলো আমরা অনেক দিন আগে করে আসছি ওগুলো এখন বেসিক্স লেভেলেও ছাড়ছে। সো ওয়ার্ল্ড ওয়াইড আপনি 7 ঘন্টা আগে দিছে। ক্লায়েন্ট থেকে আসছে এটা, ক্লায়েন্টের রেশিও ভালো, 90, কই দেখলাম,
হ্যাঁ, 90% হায়ার রেট। 44টা জব দিছে, এর আগে 463টা হায়ার করছে, অ্যান্ড 5,000-এর উপরে মানে ও ডলার স্পেন্ড করছে। গ্রেট, এটাতে অ্যাপ্লাই করতে পারেন, লিঙ্ক কপি করে দিয়ে দিই। দেখেন কারো হেল্প লাগলে বললেন পরে, আগে অ্যাপ্লাই করেন। ওকে, তো দেখেন যতটুকু আমরা বললাম বা মানে আমি যতটুকু প্রসেস বললাম সেটা কিন্তু অনেক হিউজ হিউজ না। আর ওইটাকে সে 2 লাইনে বলছে মাত্র, 2 লাইনে বলছে নো স্পেশাল স্কিলস রিকোয়ার্ড, কোনো আহামরি কিচ্ছু লাগবে না। কিন্তু তোমার যে এই ওয়েবসাইটে ঘোরাবে, ডেটা খোঁজার জন্য যে প্যারাটা দিবে, এই জন্য আমি বলি যে সবসময় রিসার্চের উপর থাকতে। যেমন এখন এই এই কাজগুলো যদি আপনার কাছে আসে, তখন আপনার কাছে মনে হবে যে না, আমি তো রিসার্চ করতে জানি কোথায় গেলে কি ভেরিফাইড ডেটা আমি পাবো বা কি টাইপের ডেটা আমি পাবো। সো ওই অনুযায়ী আপনি কাজ করবেন। তো এটাতে হচ্ছে যে 9টা কানেক্ট যাবে এবং রিভিউ আছে ভালো। টেকেন আইটি ফিল্ডে ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, তো এখানে আমাদের কিছু স্কিল সেকশন আছে যে আমাদের কি কি স্কিলস ম্যান্ডেটরি ভাবে ইউজ করতে হবে, লাইক গুগল ডক্স আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডেটাবেস, ডেটা এন্ট্রি, এমএক্স, এক্সেল, তারপর হচ্ছে যেটা বললাম ভেরিফিকেশন, তারপর হচ্ছে টাইপিং। হ্যাঁ, প্রপোজাল 50-এর উপরে পড়ে গেছে বাবা, একজনকে অলরেডি হায়ার করছে। আর এটা ক্লায়েন্ট লাস্ট ভিউ করছে 6 ঘন্টা আগে। তো এখন এখানে এই বিষয়গুলো ম্যাটার করে, যে প্রজেক্ট টাইপ, ওয়ান টাইম প্রজেক্ট নাকি মাইলস্টোন, নাকি হচ্ছে যে কি টাইপের প্রজেক্ট লেন্থ, এগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। ইন্টারমিডিয়েট, এটা এন্ট্রি লেভেলের কিন্তু না, এটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ, আচ্ছা, তো এইগুলো হচ্ছে জবের বা এক একটা জব সেক্টরের বিষয়। তারপর আসি আমার প্রোফাইলে, যে আমাদের প্রোফাইলে কি কি লাগবে। আচ্ছা, জবের এই সেক্টরটা ক্লিয়ার আউট হয়েছে সবার? জি স্যার, আপাতত ক্লিয়ার। ওকে, বা কারোর প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের প্রোফাইল, আমাদের ফ্রিল্যান্স প্রোফাইল। এই যে হাত তুলছে কে? জি স্যার, বলুন। স্যার একটা কোয়েরি ছিল। হ্যাঁ। আপওয়ার্কে স্যার হচ্ছে যদি প্রপোজালের সংখ্যা অনেক বেশি হয় কোনো প্রজেক্টের ক্ষেত্রে, 50+ যেটা দেখলাম একটু আগে, সেক্ষেত্রে আহ, এখানে যদি একদম ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে পসিবিলিটি আসলে কেমন থাকে, যেহেতু কাজগুলো আসলে যতটা মানে অনেক বেশি কঠিনও না, তবে অনেক হয়তো বা কাজ অনেক বেশি না, কিন্তু হচ্ছে আপনার মানে খাটতে হয়। হ্যাঁ। আহ, এরকম ক্ষেত্রে দেখা যায় যে যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন, ওখানে দেখা যায় অনেকে অলরেডি অনেকদিন ধরে কাজ করছেন বা অনেক স্কিল আছে অনেক ভালো। তো এরকম ক্ষেত্রে আমরা কি শুধুমাত্র স্কিলের সঙ্গে ম্যাচ করে সেই হিসেবে অ্যাপ্লাই করব, নাকি প্রপোজাল সংখ্যা অনেক বেশি বা কম সেটাকে আমরা দেখব? না, প্রপোজাল সংখ্যা ওইভাবে যদি ম্যাটার করাতে চান তাহলে ওটা আরেকটা সেক্টর। আমি জাস্ট এতটুকু বলি যে এগুলো ম্যাটার করে আপনার পিচের ওপর বা বিটের ওপর, যে আপনি কিভাবে বিট করতেছেন তাকে। হ্যাঁ, লাইক আপনার যে ক্লায়েন্টের প্রোফাইল, সে যখন অ্যাক্টিভ হবে, যে বললো যে লাস্ট ভিউ করছে 6 ঘন্টা আগে, তো সেই 6 ঘন্টা আগে যখন চেক করতে আসছে যে কতগুলো প্রপোজাল আসছে, সে কিন্তু এটা দেখে নাই যে কে হচ্ছে ফ্রেশার বা কে হচ্ছে প্রফেশনাল, বা কার প্রোফাইলটা হচ্ছে যে বেশি হাইলাইট করতেছে, ওইটা কিন্তু সে আগে নোটিস করছে। হ্যাঁ, লাইক সে যদি প্রপোজালটা একটু হাইলাইটেড দিয়ে রাখে, তাহলে কিন্তু তার প্রোফাইলটাই সে আগে ওপেন করবে। সে যদি ফ্রেশার হয়, তখন সেটা পরের স্টেপে ভাববে। কিন্তু আগে অ্যাট্রাক্ট করাইতে হবে আপনার ওই বিট দিয়ে স্যার, এটার জন্য বিট সিস্টেম। আর এই যে কানেক্টগুলো যেটা আছে, এই কানেক্টগুলো দিয়ে আপনি আপনার ওই প্রপোজালের মধ্যে থেকে, ধরেন 50টা প্রপোজাল পড়ছে, ওই 50টার মধ্যে ওই যে যেটা বললাম যে আপনি বিট করতে পারবেন, ওইখানেও বিট করতে পারবেন, যে আপনি নিলামের মতো, যে আপনি এখানে যেমনটা দেখলাম যে 9টা কানেক্ট যাচ্ছে মাত্র ওই জবে অ্যাপ্লাইয়ের জন্য। আপনি যদি 9-এর জায়গায় 9-এর দ্বিগুণ দেন, 18টা কানেক্ট দেন, তাহলে আপনার জবের বিটটা সবার উপরে চলে যাবে, ওই 50টা প্রোফাইলের উপরে। বা কেউ এসে যদি আপনার ওই 18-র জায়গায় কেউ 20 দেয়, তাহলে ওর প্রোফাইলটাও সবার উপরে চলে যাবে, আপনারটা থাকবে সেকেন্ডে। এইরকম একটা স্ট্রাকচার থাকে। তবে যদি ক্লায়েন্ট তার মানে ওই জবে বা জব প্রোফাইলে সেটা অন করে দেয় এই বিট সিস্টেমটা,
তখন আপনি এটা করতে পারবেন, না হলে করতে পারবেন না স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমাদের কাছে এই 50 জন বা এর বেশি যদি থাকে তাহলে বিট করার জন্য সব থেকে বেশি ম্যান্ডেটরি কি 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 ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে? এক হচ্ছে আমাদের বিটগুলোকে ইমপ্রুভ করতে হবে, আমাদের পিচিংটা ঠিকঠাক করতে হবে, যে আমি একটা ক্লায়েন্টকে কীভাবে অ্যাট্রাক্ট করাবো নিজের দিকে। তারপর হচ্ছে যে তাকে কীভাবে কনভিন্স করা যায়, এই সেগমেন্টটা। ফ্রেশার হইলেও অনেকটা সময় আমাদের প্রোফাইলে যদি কাজগুলো দেখে বা আমাদের অ্যাক্টিভনেসটা যদি দেখে, প্রোফাইল যদি 100% ফিল থাকে, লাইক উপরে যে কমপ্লিট ইউর প্রোফাইল 100% এরকম যদি থাকে, অ্যাক্টিভ থাকে প্রোফাইল, তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। ওইটা ম্যাটার করে না, আমি ওইটা বলবো না যে না কম্পিটিশন অনেক, না। আপনি আপনার অ্যাবিলিটি নিয়ে আপনি পিচ করেন, আপনি আপনার ক্রাইটেরিয়া আপগ্রেড করেন, প্রতিটা পিচে রেজাল্ট আপনি ফিডব্যাক হিসেবে নিয়ে আসেন যে কেন কোনো ক্লায়েন্ট আমার হয় নাই, আমার কোথায় গ্যাপ, আমার কি ইমেল বডিতে গ্যাপ, বা আমার গিগে হচ্ছে গ্যাপ, বা আমার প্রজেক্টের অ্যাপ্রোচ করাতে গ্যাপ, বা কোথায় গ্যাপ। হ্যাঁ, প্রথম দিকে আপনারা এত কানেক্ট পাবেন না, যতটুকুই পাবেন সেগুলো একটু ইউটিলাইজ করে করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ এগুলো সহজে আসে না, এগুলো কেনা যায় ডলার দিয়ে, আপনি চাইলে কিনতে পারবেন, লাইক এই যে বাই কানেক্ট থেকে, বা হচ্ছে যে আপনি কিছুটা ফুলফিল করলে, লাইক এখানে আপনার লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করলে, আপনি এখানে আপনার বাকি ডিটেলসগুলোকে অ্যাড করলে, আস্তে আস্তে ওই যে কমপ্লিট প্রোফাইল করলে আপনার এখানে কিছু কানেক্ট দিবে। তো ওগুলো আমরা জবে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর যে সেই জবটা যদি আমরা না পাই, সেটাকে আবার উইথড্র করতে পারবো। আর ওই 50 জন হোক, 60 জন হোক, বা 100 জন হোক, ওইটার মধ্যে ম্যাটার করবে আমাদের এই বিটটা। হ্যাঁ, তো আমরা যদি ইনভেস্টটা বেশি করতে চাই, যে $9 যাচ্ছে ওই কাজের জন্য আবেদনে, তো আমি 9-এর জায়গায় আমি 10 দিলাম, 10 দিলে আমি প্রথম পর্যায়ে চলে গেছি। যদি ক্লায়েন্ট ওই প্রজেক্টের লিস্টে সেটা অন করে রাখে, এটা ক্লায়েন্টের হাতে। তো আরেক হচ্ছে যে আমার প্রোফাইলটা, তো প্রোফাইলের মধ্যে আপনি আপনি একটা ফুল একটা আপনার সেগমেন্ট সাজাবেন, আপনার প্রোফাইল পিকচার একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার, আপনার আইডেন্টিফিকেশন ভেরিফাই। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে আইডেন্টি ভেরিফাই করতে গেলে হয় আপনার এনআইডি, না হলে আপনার পাসপোর্ট মাস্ট বি লাগবে। পাসপোর্ট তো দরকারই হয়, কারণ আপনি যেহেতু মাল্টি কারেন্সির কাজগুলো করতেছেন, আপনার ট্রানজেকশন তো মাল্টি কারেন্সি হবে, সো সেক্ষেত্রে একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট তো আপনার কিন্তু মাস্ট বি থাকতে হবে। তারপর হচ্ছে যে আপনার এখানে আপনি যে মেইন রোল, আপনার যে মেইন সেগমেন্ট কি হিসেবে আপনি কাজ করতেছেন, বা কি হিসেবে আপনি অ্যাক্টিভ আছেন আপনার প্ল্যাটফর্মগুলোতে, সেগুলো আপনি বলছেন বা হাইলাইট করে দিচ্ছেন। তারপরে সেকশন হচ্ছে যে আপনি আপনার পোর্টফোলিওগুলো, লাইক আপনি কি কি নিয়ে কাজ করেন, পোস্টার ডিজাইনের আমি একটা আপলোড করে দেখাইছিলাম একটা কিভাবে পোর্টফোলিও আপলোড করা যায়। এখানে প্লাস আইকনে যাওয়ার পর আপনি আপনার এই যে হোমওয়ার্কগুলো, আপনি আপনার প্রতিটা হোমওয়ার্ক, স্ক্রিন রেকর্ড, ইমেজ যা যা আছে সবগুলো এখানে একটার পর একটা বসাবেন। বসানোর পর আপনি একটা টাইটেল দিবেন, একটা আপনার কাজটা কি, এখানে আপনি এক্সেলে কাজ করছেন, আপনি ডেটা অ্যানালাইস্ট হিসেবে কাজ করছেন, আপনি হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট ডিজাইন করছেন, আপনি হচ্ছে অ্যাজ এ ডিজাইনার, কন্টেন্ট ডিজাইনার বা ব্যানার ডিজাইন বা টেমপ্লেট ডিজাইনার হিসেবে কাজ করছেন। প্রজেক্টের ডেসক্রিপশন, কি কি টুল ইউজ করা হয়েছে, কিভাবে কিভাবে কাজ করছেন, বা কিভাবে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসছে আপনার মধ্যে, ওইগুলো দিয়ে আপনি একটা পোর্টফোলিও যেভাবে আপলোড করে রাখবেন, ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে এগুলো দেখেই কাজ দিবে, সাদামাটা থাকলে কাজ দিবে না। হ্যাঁ, তো এইগুলো আপনার প্রোফাইলগুলো ফিল আপ করতে হবে। দেন হচ্ছে যে আপনার স্কিলস সেকশনগুলো, যে আপনার কি কি স্কিলসগুলো আছে, হ্যাঁ ওই স্কিলসগুলোকে এখানে পয়েন্ট আউট করে দিতে হবে। আমি আপওয়ার্ক নিয়ে আরেকটা ক্লাস নিব, সেটা নেক্সট ক্লাসটাই থাকবে। আপওয়ার্কটা শেষ করে দিয়ে তারপর হচ্ছে যে আমরা লিঙ্কডইন বা ফাইবারটা ধরবো। তো এখানে ক্লাস আই গেস কেটে যাবে, আমি এটা শেষ হইলে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করেন সবাই। আচ্ছা, তো এখানে আমাদের এই স্কিলসগুলোকে আমরা একটার পর একটা অ্যাড করতে পারি, লাইক আমরা কি কি কাজ জানি বা কি কি ধরনের কাজগুলোর সাথে আমরা পরিচিত, সেগুলো আমরা অ্যাড করতে পারি এক একটা স্কিল সেকশনে। আমার প্রজেক্টের যে ক্যাটালগ হিসেবে সাজাতে পারি, লাইক আমাদের আহ, কোন প্রজেক্ট কি কি প্রাইসিংয়ে, কি কি সার্ভিস রেঞ্জে গেছে, সেগুলো নিয়ে সাজাতে পারি। তারপর হচ্ছে যে আমাদের এই বেসিক ইন্টারাকশন, একটা হচ্ছে ভিডিও ইন্টারাকশন, তারপর হচ্ছে যে আপনি কত ঘন্টা অ্যাক্টিভ আছেন, ওপেন টু কানেক্ট টু হায়ার, বা এরকম একটা প্রসিডিউর, ওপেন টু কানেক্ট বা হচ্ছে যে হায়ার, লাইক হচ্ছে যে আপনি অন্য কাউকে হায়ার করতেছেন এরকম, বাট আপনি তো বিষয়টা হচ্ছে যে আপনি নিজে হায়ার হবেন, বা এই ক্ষেত্রে আপনার যে প্রতিনিয়ত যে সময়গুলো আপনি দিতে চাচ্ছেন এই প্ল্যাটফর্মগুলোতে, সেগুলো সপ্তাহে কতটুকু আছে বা কতটুকু একসাথে করে আপনি দিতে পারবেন এই প্ল্যাটফর্মগুলোতে, সেগুলো ম্যাটার করে এখানে এগুলোকে এডিট করবেন।
ল্যাঙ্গুয়েজগুলো বা ভেরিফিকেশনগুলো বা হচ্ছে যে আপনার লাইসেন্স, এগুলো তো আপনার তেমন একটা লাগবে না। নর্মালি আপনার প্রোফাইলগুলোতে ভিডিও ইন্ট্রোডাকশন, এই নর্মাল বেসিক ইনফরমেশন, ল্যাঙ্গুয়েজেস এগুলো যদি থাকে, এডুকেশন লাইক হচ্ছে যে আপনার লাস্ট এডুকেশনগুলো কি কি ছিল, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর করে প্রোডাক্টে বিট করতে পারবেন অ্যাটলিস্ট। আর যেটা বললাম যে আমরা একটা সত্যি কথা যদি বলি যে মার্কেট প্লেসে এমন অনেক আছে, মার্কেট প্লেসে এমন অনেক আছে। আহ, হুম, মার্কেট প্লেসে এমন অনেকেই আছে যারা হচ্ছে যে নিজেদের প্রোফাইলগুলোকে ঠিকঠাক বিল্ড না করেও জাস্ট শুধু এই পিচিং অ্যান্ড এই বিট করা, এই যে ধরেন তারা একটা তুক্কা লাগায় যে তারা হচ্ছে যে একটা কভার লেটার বা একটা ইমেল বডি অনেক সলিড করে একটা সাজায়, তারপরে এটাকে নিয়ে তারা ইমেল মার্কেটিং করে বা এই ধরনের মার্কেটিংগুলো করে যে এইখান থেকে আপওয়ার্ক থেকে বা ফাইবার থেকে বা লিঙ্কডইন থেকে ক্লায়েন্টের ইমেলগুলোকে কালেক্ট করে তারা ওই ইমেলগুলোতে একটা একটা করে মেইল পাঠায় বিট করার জন্য। তো ওইখান থেকে একটা রেসপন্স নিয়ে ওরা বুঝে যে কতটুকু কারেকশন দরকার তাদের এই ইমেল বডিতে, বা কতটুকু কারেকশন দরকার তাদের এই কি বলে গিগগুলোতে বা প্রেজেন্টেশনগুলোতে। তো ওইগুলো কারেকশন করে তারা শুধু ফোকাস করে, ট্রাস্ট মি, তারা শুধু ফোকাস করে যে এই পিচিংটা অ্যান্ড এই বিটটা এটা ঠিকঠাকভাবে করে ওরা জাস্ট প্রজেক্টটা নেয়। ওরা মানে প্রোফাইলের দিকে তেমন একটা ফুলফিল করেই না। অনেকেই দেখবেন আপনি মার্কেট প্লেসে যখন ঘোরাঘুরি করবেন তখন এরকম আইডি অনেক পাবেন, এরকম ফ্রিল্যান্স অ্যাকাউন্ট অনেক পাবেন যারা হচ্ছে ঠিকঠাকভাবে অ্যাক্টিভই থাকে না। তবে তাদের প্রোফাইলে ভালোভাবে দেখবেন যে রেশিও আছে, ক্লায়েন্ট রেশিও আছে, কমেন্টগুলো আছে, রিভিউ আছে, এগুলো আছে ঠিকঠাকভাবে। ক্লায়েন্ট ওর প্রোফাইলে ঠিকই অ্যাক্টিভ, কিন্তু সে তার প্রোফাইলে অ্যাক্টিভ না। এরকম হচ্ছে বর্তমানের বিষয় যে আপনার যদি মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পান তাহলে এখানে কেন অ্যাক্টিভ থাকতে হবে? আপনি এই মার্কেট প্লেসে না আইসা বাহির থেকে আবার এই মার্কেট প্লেসের জবগুলোকে আপনি খুঁজে অ্যাপ্লাই করতেছেন বা ক্লায়েন্টগুলোকে খুঁজে অ্যাপ্লাই করতেছেন, কারণ ক্লায়েন্টও চায় আউট অফ দ্য মার্কেট প্লেসে ডিল করতে। ট্যাক্স কেউ দিতে চায় না, এটা আমি আগেই বলছিলাম। তো এখানে আপনি আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি বা যা যা আছে এগুলো একটা পর একটা ফিল আপ করলেন, আদার এক্সপিরিয়েন্স দিলেন, তারপর সার্টিফিকেশন, এই যে আমাদের কোর্সের যে সার্টিফিকেশনগুলো আছে সেগুলো আপনি অ্যাড করলেন। এটা আপনি লাইক হচ্ছে যে কিছু সার্টিফাইড কিছু জিনিস এখানে আপনি পাবেন বা কোম্পানি বা আইটিসগুলো পাবেন। বাকি যদি আপনার এখানে আপনার প্রতিষ্ঠানের নাম না থেকে থাকে বা আমাদেরটা বা সার্টিফিকেশনের যে ক্যাটাগরিজটা সেটা যদি না পেয়ে থাকেন এখানে, তাহলে আপনাকে একটু কষ্ট করে এগুলোকে ম্যানুয়ালি বসাইতে হবে। একটু ম্যানুয়ালি বসাতে গেলে তখন হচ্ছে যে আপনি এই আহ, আমাদের যে নাম অনুযায়ী সেগুলো বসাতে পারবেন। এই যে অ্যাড এ কাস্টম সার্টিফিকেশন, তারপর এই সার্টিফিকেশনের নাম কি, প্রোভাইডার কে, ডেসক্রিপশন কি, এগুলো দিয়ে আপনি অ্যাড করবেন। লাইক আপনি ডেটা এন্ট্রি করতেছেন বা ডেটা এন্ট্রি কোর্স করেছেন, সেটার নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে যে প্রোভাইডার কে, আমাদের একাডেমি বা আইটির নামটা এখানে বসাবেন। তারপর ডেসক্রিপশন, যে আপনার এখানে আপনার রিভিউ কি ছিল বা আপনি কি কি সেক্টর শিখেছেন বা কি কি সেগমেন্ট নিয়ে শিখেছেন, এবং আপনার কনফিডেন্স লেভেল বা আপনি আপনার পিচিং লেভেল কতটুকু ইমপ্রুভ করেছেন এটা কিন্তু ডেসক্রিপশনেও দিতে পারেন। কারণ ক্লায়েন্ট যখন এগুলো দেখতে আসবে যে আপনি কি কি সার্টিফাইড, তখন কিন্তু ওরা এই ডেসক্রিপশনগুলো চেক করবে। হ্যাঁ, তখন এখানেও যদি আপনি পিচ করার মতো ওই যে আছে না যে হাইলাইটেড কিছু কিওয়ার্ড একটু মশলাপাতি দিয়ে রাখবেন উপর দিয়ে, যদি ওর একটু ভাল লাগে তাহলে কিন্তু জিনিসটা হয়ে গেল এরকম। তারপর হচ্ছে যে সার্টিফিকেশনের পর আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হবে। জাস্ট অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে থাকতে আপনার এই প্রোফাইলের আপগ্রেডটা এগুলোকে ঠিকঠাক করবেন। তারপর হচ্ছে যে এইগুলোতে জব পোস্টে একটা একটা করে জব পোস্ট করবেন। হ্যাঁ, এখানে যে জব পোস্টগুলো আছে
সার্চ করে করে তাদের পেমেন্ট মেথড এগুলো দেখে দেখে আপনি একটার পর একটা জবে অ্যাপ্লাই করবেন। তো এখন আসি যে জবের অ্যাপ্লাইয়ের যে বিষয়টা, জবে একটা অ্যাপ্লাই কিভাবে করা যায়, হ্যাঁ, বা কিভাবে করতে হয় এই বিষয়টায়। আচ্ছা, প্রোফাইলের বিষয়ে কারোর কোনো কনফিউশন আছে থাকলে আনমিউট করে বলতে পারেন। নাই। আচ্ছা, আমি তো একটা জবের লিংক তখন কপি করলাম না। এই যে, আচ্ছা, কারোর কি প্রোফাইল আছে আপওয়ার্কে, নাকি কেউ এখনো ক্রিয়েট করেননি? প্রোফাইল আছে কারোর? থাকলে হ্যান্ড রাইজ করেন তো দেখি। কারোরই আপওয়ার্ক প্রোফাইল নাই? না থাকাটা স্বাভাবিক, বাট মানে অবাক হচ্ছি কারণ হচ্ছে অনেকেরই আগের থেকেই ক্রিয়েট করে রাখে। হ্যাঁ, যে স্যার যবে দেখাবে দেখাবে, কিন্তু আগের থেকে ক্রিয়েট করে রাখি। তো ক্রিয়েট করতে যেয়ে অনেকে একটু ভুলভাল ইনফরমেশন দিয়ে সাবমিশন দেয়, তো তখনই হয় ঝামেলাটা। যেমন বললাম যে নিজের একটা জিমেল মাস্ট বি ওয়ার্কিং জিমেল, এটা থাকা লাগবে। হ্যাঁ, ওই জিমেল দিয়ে খুলবেন আপনার এই আপওয়ার্ক প্রোফাইল, ফ্রিল্যান্স প্রোফাইলগুলো, এবং ওই জিমেলটা অনুগ্রহ করে সবাই সবার এনআইডি নামের সাথে মিল রেখে একটু ক্রিয়েট করেন। কারণ এটাতে আপনার ভেরিফিকেশনটা ইজি হয়। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে সে আপনাকে দেখে না, অথরিটি আপনাকে দেখে না লাইভ বা ফিজিক্যালি। সো এই বিষয়গুলো না তারা ওইভাবেই একটু ম্যান্ডেটরি ভাবে চায় যে একটু ফুলফিল করেন। আর মাল্টি কারেন্সির কথা যেহেতু বললাম, তার মানে তো আপনার একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্ট হয়ে গেলে আপনার এই সকল ভেরিফিকেশন থেকে মানে একটা দিক দিয়ে যে মুক্তি পাবেন। কারণ একবার পাসপোর্ট সাবমিশনটা করে দিলে, একবার পাসপোর্ট সাবমিশনটা হয়ে গেলে আপনার এই প্ল্যাটফর্মগুলোতে, তখন আর বারবার ভেরিফিকেশনটা চাবে না, মেজর কোনো ইস্যু না হইলে। লাইক আপনি কোনো উল্টাপাল্টা বা ভুলভাল গিগ আপলোড করলে, বা আপনি এরকম কিছু একটা অ্যাক্টিভিটিস করছেন যেটার জন্য হচ্ছে যে অথরিটি আপনার সাথে বিলংস করতেছে না, এরকমটা যদি হয়ে থাকে, ততক্ষণটা না হইলে আপনার এই আইডি ভেরিফিকেশনে তেমন মনে হয় না প্রবলেম আসে বেশি একটা। কারণ আমরা তো এভাবেই ইউজ করি আমাদের প্রতিটা প্ল্যাটফর্মগুলোতে, হচ্ছে যে পাসপোর্ট দিয়ে হচ্ছে যে ভেরিফাইড করা। হ্যাঁ, সো ওইটার জন্য কিন্তু আপনার আগে থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ পাসপোর্ট কিন্তু একদিনে আসে না। আর এই পাসপোর্ট করতে গেলে অনেকের দেখবেন যে এনআইডি নামে ভুল, এনআইডির ঠিকানায় ভুল, এগুলো সংশোধন করতে করতে ভাই আমি জানি, আমি জানি ভাই, আমি জানি বাংলাদেশে আমরা এগুলো ফেস করি অনেক, আমার নিজেরও এরকম অনেক সমস্যা হয়েছে। তো এগুলো ফেস করার পরও আমরা কিন্তু এগুলো করে এই সকল প্ল্যাটফর্মগুলোতে সাবমিশনটা দিতে হবে, মাস্ট বি। হ্যাঁ, তো এগুলো দিয়ে রাখবেন। আর সবাই ওই থিঙ্কিং এ আগাবেন। কারণ এখন যদি আপনি ভাবেন যে না, আমি আর্ন করি আগে, তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো আমরা দেখবো, বা হচ্ছে যে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করবো হ্যান ত্যান, যদি এরকমটা হয়ে থাকে তাহলে প্লিজ এটা ভাইবেন না। কারণ একটু হইলেও, হ্যাঁ, একটু হইলেও নিজের ইনভেস্ট কিছু যাবে, এটা মাস্ট বি। হ্যাঁ, নিজের ইনভেস্ট কিছু যাবে, কারণ এটা দিতে হবে। আপনি নিজের প্রোফাইলে ইনভেস্ট করবেন না, ক্লায়েন্ট এটা দেখবে না, না দেখে কাজ দিবে কিভাবে? নিজের প্রোফাইলে ইনভেস্ট করে নাই। আচ্ছা, তো ওই জবটা আসতেছে না কেন জানি না, দরকার নাই, আমরা অন্য একটা জবে দেখি। লাইক এটা পেমেন্ট ভেরিফাইড, আমি এটাতে ক্লিক করলাম। আমি এটা ডেসক্রিপশন পড়বো না, আমি জাস্ট এটার অ্যাপ্লাইতে যাব, অ্যাপ্লাই করতে যাই, চলেন। আচ্ছা, এটা চাইলে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করতে পারি, অথবা ডিরেক্ট
অ্যাপ্লাইতে। আচ্ছা, তার আগে আমি এর আগে ক্লাসে বলছিলাম যে অ্যাপ্লাই করার আগে প্রতিটা জব ভালোভাবে পড়ার পর যদি দেখেন যে এই রিলেটেড কাজ বা এই রিলেটেড ডেমো ফাইল আপনার করা নাই, সেভ ফাইলে বা সেভ জবে দেওয়ার পরে আপনি হোমওয়ার্কগুলোকে করে বা একটা প্রজেক্ট ফাইল করে তারপর এখানে এসে অ্যাপ্লাইতে যাবেন। কেন যাবেন বলতেছি, চলেন। ও, এখানেই ঝামেলা। অ্যাপ্লাইতে যাওয়ার পর ভেরিফাই নেয় না কেন? মানুষ বানাইছে তারে, আবার তারেই প্রমাণ দিতে হয় যে আমি মানুষ। কি টেকনিক্যাল ওয়ে! আচ্ছা, ওকে, জব পোস্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উপরে রিকোয়ারমেন্ট গুলো বলছে, এটা সেটা এটা সেটা, ঠিক আছে বুঝলাম, সবকিছুই বুঝলাম। হ্যাঁ, সার্ভিস ফি চার্জ, হ্যাঁ তোমাকে বুঝলাম যে 10% চার্জ দিতে হবে আপওয়ার্ককে, এগুলো আগেই বলে দিচ্ছে। হ্যাঁ, যে তুমি যাই করো না কেন, যত টাকা দিয়ে ডিল করো না কেন, তুমি আমাকে একটু চার্জ দিবা, একটু দিয়ে যাবা, একটু কমিশন দিয়ে যাবা প্লিজ। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনি কতটুকু সময় নেবেন ওপর থেকে দেখি একবারে। হ্যাঁ, তো এক হচ্ছে যে আমাদের প্রপোজাল সেটিংস বলতেছে যে 8টা কানেক্ট যাবে, আর আমার কাছে থাকবে হচ্ছে টোটাল 62টা। 70টা ছিল, মানে 8টা চলে গেলে থাকবে 62টা। তারপর আমাকে বলতেছে জবের ডেসক্রিপশন বা ডিটেলস, আমি চাইলে এখানে ক্লিক করে বাকিটা পড়তে পারি যে সে আসলে চাইছে কি। এন্ট্রি লেভেলের কাজ, $25 দিবে, ফিক্স প্রাইস, একেবারে নো বার্গেনিং। হ্যাঁ, তারপর হচ্ছে লেস দেন 1 মান্থ, মানে 1 মাসেরও কম সময় এটা শেষ করতে হবে। আচ্ছা, করলাম 1 মাসের কম সময় শেষ, কি আহামরি হলো। তারপর হচ্ছে টার্মস, ওকে, টার্মস এর মধ্যে কি কি আছে যে বিট করতে হবে, আপনি এখন কততে বিট করবেন, এই যে বিট, ক্লায়েন্ট বলে দিছে যে $25 মাস্ট, তার এই কাজের জন্য সে চার্জ করবে। এখন আপনি যদি একটু দয়ালু হন, 20 দেন এখানে, যে আমি আপনার এই কাজটা 20-এ করে দিব, কিন্তু আপনি পাচ্ছেন 18। হ্যাঁ, বা বলেন আমি কাজটা স্যার আমি 15-তে করে দিব, আপনি পাচ্ছেন 13। তো ডাজন্ট মিন আপনি কত পাচ্ছেন, যেহেতু আপনার প্রথম প্রজেক্ট আপনি বিট করতেছেন, এখন আপনার প্রাইসিং কিন্তু আপনি কমাচ্ছেন আপনার এই প্রজেক্টটা পাওয়ার জন্য। এটাই আমি বলছি যে যখন আপনি একটা ব্র্যান্ড ভ্যালু থাকবেন তখন কিন্তু আপনার এই প্রাইসিংটা কমানোর প্রয়োজন হবে না, তখন আপনি চাইলে এই প্রাইসিংটা আপনি ইনক্রিজ করতে পারবেন। এই প্রাইসিংটা ইনক্রিজ করতে পারবেন, কেন ইনক্রিজ করতে পারবেন জানেন? একটা দোকানে ধরেন একটা প্রোডাক্ট দাম লেখা আছে, দাম লেখা আছে, এবং সবাই আইসা এটা চাহিদা মানে চাহিদা চাচ্ছে একবার ভরপুর, কারণ এটা ট্রেন্ডিং এ আছে, ধরেন একটা জিনিস ওই দোকানে হাইলাইট করা দেওয়া আছে, আর ওইটার ডিমান্ডও অনেক, সবাই আইসা কিনতে চাচ্ছে, প্রাইসও লেখা আছে। এখন প্রাইস ধরেন সেটার ধরেন $500, আর ওটা কেনার জন্য পুরো দোকানে ধরেন অনেক ভিড়, আর তার মাঝখানে একজন এসে অ্যানাউন্স করতেছে যে ওইটার জন্য সে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট $5,000 দিবে। ওই দোকানদার কিন্তু সব ক্লায়েন্টের ভালায় রেখা সে কিন্তু ওইটারে আগে ফোকাস দিবে, যে এক পিস আগে ওরে বেচে নেই, তারপর বাকিগুলো এই যে খুচরা ওদেরকেই দিতেছি। হ্যাঁ, তো আমি যদি এখানে 35 দিই না, আমি ক্লায়েন্টের চোখে একটা হাইলাইট হবে যে সে, আমি বললাম যে 25, সে 35 চাইলো কেন, দেখি তার প্রোফাইলটা। তখন আমার প্রোফাইল দেখে যদি বুঝে যে না আমি প্রফেশনাল বা আমি একটা ব্র্যান্ড হিসেবে আছি আমার এই প্ল্যাটফর্মে, তখন কিন্তু সে নেগোশিয়েট করবে না, তখন কিন্তু সে আমার সাথে ডিরেক্ট ডিল প্রসেসে করবে, তখন হয়তো একটু কমায় বলবে, বাট আমি তো ওই হিসেবেই বলবো। আমি তো আর ডিরেক্ট $10 চার্জ করতে পারি না একটা ডেটা এন্ট্রি প্রজেক্টের জন্য, এটা তো মাথা নষ্ট করে। আমি ধর 25 ছিল, আমি ধরেন যে 30 দিতে পারি, হাইয়েস্ট 30 দিব। হ্যাঁ, কে? আনমিউট করে বলেন, আমি স্ক্রিনে যেতে পারবো না এখন, মেসেজ দিচ্ছি। স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আপওয়ার্কে ভেরিফিকেশন প্রোফাইল যুক্ত হয়, কথা কেটে কেটে আসছে স্যার, আরেকবার বলুন। এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। স্যার, বলছি যে আপওয়ার্ক এখন তো মিউট হয়ে গেল।
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। কেটে কেটে আসছে হ্যালো, স্যার আপনার শোনা কথা। যাচ্ছে? হ্যালো স্যার, এখনো কেটে কেটে আসছে। বাকি কেউ শুনতে পাচ্ছেন ওনার কথা ঠিকঠাক ভাবে? শোনা যাচ্ছে ওনার। শোনা যাচ্ছে, তাহলে সমস্যাটা কই? স্যার এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার, বলুন তো। স্যার বলছিলাম যে হ্যাঁ। আপওয়ার্কে প্রোফাইল যদি ভেরিফাইড করতে হয়, হুম। সেক্ষেত্রে কি কোনো কানেক্ট খরচ করতে হয়? না না, কানেক্ট খরচ করতে হয় না। আপনার শুধু ডকুমেন্ট সাবমিশন লাগবে, আপনার এনআইডি বা পাসপোর্ট এই ধরনের ডকুমেন্ট। স্যার ভেরিফাই ইওর প্রোফাইল ওখানে ক্লিক করার পরে আমাকে বলছে যে আইডেন্টিটি ভেরিফিকেশনের ক্ষেত্রে হুম। একটা ব্যাচ লাগবে, আইডিবি ব্যাচ। এই আইডিবি ব্যাচের কস্ট হচ্ছে 35 কানেক্টস। আচ্ছা, প্রোফাইলটা ক্রিয়েট এখন করছেন কবে? ক্রিয়েট করেছিলাম বেশ আগে, আমি এতদিন ঢুকিনি, একটু আগে ঢুকলাম, তো ঢুকে দেখি যে এই অবস্থা। আচ্ছা, এই জন্যই মানে এটা নতুন অবস্থায় হয়তো চার্জ করে যেগুলো হচ্ছে যে অ্যাক্টিভ রেশিও খুব কম থাকে। হ্যাঁ, আর যাদের প্রোফাইলে যে 100% কমপ্লিটেড, হ্যাঁ, আর বাকি রুলস রেগুলেশন যদি তারা ফুলফিল রাখে তাদেরটা এই চার্জটা নেয় না, তাদেরগুলোকে এই ব্যাচ অ্যাভেলেবেলই দিয়ে দেয়। আচ্ছা স্যার, আমার প্রোফাইল কমপ্লিটেড 100% আছে, হুম। কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না একটা লং টাইম। মানে এটা কোনো কারণ হতে পারে? হ্যাঁ, এটাও তো একটা কারণ বললাম আমি। তারপরও আপনার প্রোফাইলটার লিঙ্ক আমাকে একটু শেয়ার করে রাখেন, আমি দেখবনি। আমি আপনার কাছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আচ্ছা, দিয়ে রেখেন, আমি দেখবনি। ওকে। আচ্ছা, তো এখন আমি বিট দিব। বিট ধরেন 30 এবং ডিউরেশন সে 1 মাসের কম সময় চাইছে। আমি এই ডিউরেশনটা ধরেন ওই 1 মাসের কম সময়েই দিলাম, লেস দেন 1 মান্থ। এই যে এই দুইটা বক্স, এই দুইটা বক্স আপনার এই ফুল প্রজেক্টের খেলাটাকে ঘুরিয়ে দিবে। জাস্ট এই দুইটা বক্স। আর এই দুইটা বক্সের মধ্যে জাস্ট প্রথম বক্সটা, এই প্রথম বক্সটা যদি ঠিকঠাকভাবে ফুলফিল করে দিতে পারেন, যদি পিচিং এর মতো হয় বা কনভিন্সিং এর মতো হয়, তাইলে আর আপনার প্রোফাইল টোফাইল এইগুলো বেশি একটা ম্যান্ডেটরি ভাবে লাগতেছে না। জাস্ট এইখান থেকেই আপনি একটা কাজ আশা করতে পারতেছেন। জাস্ট এইখান থেকেই কেন, এটা হচ্ছে একটা কভার লেটার সেকশন, লাইক আমরা ইমেইলে কিছু ইমেল বডি দেখি, হ্যাঁ, ইমেল কভার বডি। তো ওইটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইমেল পাঠাই কাউকে, ওই কভার বডিটা কিন্তু সাবজেক্টের পরে শো করে। হ্যাঁ, নোটিফিকেশনেও সাবজেক্টের পরে শো করে 1 বা 2 লাইন এরকম, বা স্টার্টিংটা একটু শো করে কিন্তু, যে প্রথমে নামটা, তারপর হচ্ছে সাবজেক্টটা, তারপর হচ্ছে যে ওই ইমেল বডির 1 বা 2টা টেক্সট শো করে বা ওয়ার্ড শো করে। তো করানোর পর রিজন কি, চাইলে তো ফুল দেখাইতে পারতো, লাইক মেসেঞ্জারে যদি কেউ আমাকে মেসেজ পাঠায়, নোটিফিকেশন প্যানেলে তো ফুল মেসেজটা দেখা যায়। সে যদি প্যারাগ্রাফও লিখে পাঠায়, ওই প্যানেল থেকে কিন্তু আমি দেখতে পারি, কিন্তু ওইটা দেখায় না কেন? কারণ হচ্ছে যে আপনি যদি ইন্টারেস্টেড ফিল করেন দেন আপনি ক্লিক করবেন। ইন্টারেস্টেড ফিল কেন করবেন? ওই 3টা জায়গায়, যে কে পাঠাইছে, রিজন কি পাঠানোর মানে সাবজেক্ট, আর ওই সাবজেক্টের মধ্যে সে কি এমন জানাইছে আমারে যে আমি ইন্টারেস্টেড ফিল করবো বা একটু দেখা লাগে, একটু দেখি তো ক্লিক করে যে আসলে কি পাঠাইছে। তো এটার জন্য আমরা যে yet another mail merge ইমেল একটা এক্সটেনশন ইউজ করি ভেরিফিকেশনের জন্য। তো ওটা আমরা এখানে ফ্রিল্যান্স সেক্টরে সেটা কিভাবে ইউজ করতে পারি, যে তারা চেক করছে কিনা, বা কয়জন চেক করছে আমার এই সাবজেক্ট দেখে, বা কয়জন চেক করছে আমার এই ইমেল কভার বডি দেখে। হ্যাঁ, তো এগুলো দেখে আমরা একটা অ্যানালাইজ রিপোর্ট ক্রিয়েট করতে পারি যে না, আমার তাইলে এই সাবজেক্টটা একটু ইমপ্রুভ করতে হবে, বা আমার হচ্ছে যে এই বিষয়গুলো কভার বডিতে ইমপ্রুভ করতে হবে। সো এইগুলো নিয়ে হচ্ছে যে একটা কভার লেটার যদি আপওয়ার্ক থেকে যায়, তখন জব প্রপোজালের প্রথমে আপনার প্রোফাইলের নাম,
পরে আপনার রোল, এরপরে আপনার কভার লেটার, আর এরপরে যায় আপনি ওই কাজের জন্য বা আপনি ওই কাজের জন্য কি কি ডেমো ফাইল ক্রিয়েট করে রাখছেন এই যে অ্যাটাচমেন্টে। এই অ্যাটাচমেন্টে আপনি কি কি কাজ অ্যাড করে দিছেন। এখন এখানে আপনাকে বলবে আপ টু 10 ফাইলস, মানে আপনি 10টার উপর বা ম্যাক্সিমাম 25 এমবি করে ইচ ফাইল আপনি দিতে পারেন। এখন আপনি যদি একটা ভিডিও প্রেজেন্টেশন করেন, সেটা তো ধরেন 25 এমবির বেশিও হইতে পারে, স্বাভাবিক হইতেই পারে। তখন আপনি এখানে কিভাবে আপলোড করবেন? তখন আপনি সেটা ইউটিউবে আপলোড করে এটা লিঙ্ক আকারে এখানে দিতে পারলেন। সবসময় এটা লিঙ্ক ভাবে শেয়ার করা যায় কিনা, মানে ক্লায়েন্টের কাছে এটা থিঙ্ক করবেন। তবে আবার ভুলবশত আপনার ইনবক্সের লিঙ্ক বা চ্যাট মি এই ধরনের যে লিঙ্কগুলো আছে যে ডিরেক্ট আপনার ইনবক্সে নিয়ে যাবে ক্লায়েন্টকে, ওই ধরনের লিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া যাবে না, তেলে ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ, তো আপনি আপনার এই ভিডিও কন্টেন্ট বা ফাইলের লিঙ্কগুলো আপনি এভাবে ইউজ করতে পারেন। লাইক দুইটা ইমেজ আপনি দিয়েছেন গিগ নিয়ে, 3 নাম্বার ইমেজে বা 4 নাম্বার ইমেজে যে আপনি হচ্ছে যে একটা পিডিএফ ফাইল দিয়ে দিছেন। ওই পিডিএফ ফাইলে ধরেন দুইটা পেজ, একটা পেজে আপনার শর্টলি একটা ইন্ট্রোডাকশন আর একটা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, আর পেজ নাম্বার 2তে আপনি বলে দিছেন যে আমার বাকি যে সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা হচ্ছে যে আমার বাকি এই রিলেটেড যে প্রজেক্টের ফাইলগুলো আছে আপনি চাইলে এই লিঙ্কে ভিজিট করে দেখতে পারেন। তো এই যে বিষয়গুলো, এটা একটু ক্রিটিক্যাল ভাবে দেখবেন, ক্রিটিক্যাল ভাবে থিঙ্ক করবেন যে লিঙ্ক আকারে কাজ করানো যায় কিনা। আর গিগের ক্ষেত্রে আমি বলছিলাম যে ইমেজের পাশাপাশি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ফেস দিতে না চাইলেও স্ক্রিনটা দেন, ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারটা দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস ওভার দেন, দিয়ে এটাকে ক্রিয়েট করেন। ওকে, সো আপনার ক্রিয়েট করার পরে যখন আপনি এটাকে পাঠাবেন, ক্লায়েন্ট যখন শুনবে যে না একটা হিউম্যান কথা বলতেছে, যে সে তার এই কাজগুলো করতেছে, এটা যে একটা হিউম্যান, তার এই প্রতিটা কথার সাথে তার স্ক্রিনের কাজগুলোর মিল আছে, তখন যে সে বুঝবে যে না সে জেনুইনলি কাজগুলো পারে। তারপর ডিপেন্ড করে যে সে কাজগুলো করতেছে কিভাবে, কোন কোন মেথড অ্যাপ্লাই করে, সে কি বেসিক্স মেথড অ্যাপ্লাই করছে। লাইক আপনি যদি আপনার ওই স্ক্রিন ভিডিওতে আইসা লাইক এই যে এখানে এইভাবে 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 করতেছেন বা ইমেলে যাচ্ছেন, এইখান দিয়ে এখানে একটা ট্যাব দিছেন, তারপর এখানে আপনি লিখতেছেন যে ইমেল, হ্যাঁ এভাবে লিখতেছেন, তারপর এন্টার দিছেন, ইমেল আসবে, এগুলো কিন্তু নোটিস করে, কারণ আপনার জিমেল কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, বা আপনার এই গুগল অ্যাপসের মধ্যেও দেওয়া আছে। সো আপনি আবার এইখানে আসতেছেন, ওইখান থেকে আপনি সার্চ করলেন, সার্চ করে যে ইমেল না জিমেল, এটা আবার কনফিউজড হয়ে গেছেন যে কোনটায় যাবে। মানে একটা হচ্ছে গুগল, আরেকটাও গুগল, বাট আইকন হচ্ছে ডিফারেন্স, এখন কোনটায় যাওয়া যায়। আপনি আবার তাদের ওয়েবসাইট ম্যাচ করতেছেন যে mail.google.com, আবার বলতেছে মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম, কার অ্যাকাউন্টে চলে যাবে, এই সকল বিষয় কিন্তু হিমশিম খেয়ে যাবেন। আর এটা যদি স্ক্রিন রেকর্ডে থাকে তাইলে ঝামেলা আছে। সো আগে থেকে 1-2বার প্র্যাকটিস করে নেবেন, তারপর স্ক্রিন রেকর্ডটা করবেন, এই হচ্ছে বিষয়। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা আরেকটা সেগমেন্ট যদি দেখি, যে নিচে আপনার যে প্রোফাইল হাইলাইট চাইলে আপনি একটা প্রজেক্ট পোর্টফোলিও যে এটা কাজ করছেন, আপনি আপনার হোমওয়ার্কটা লাইক আপনার প্রোফাইলে যেভাবে সাবমিট করছেন ওইভাবে সাবমিট করে দিতে পারেন এইখানে। তারপর আপনি এখানে একটা সাবমিট প্রপোজাল বাটন পাবেন, সাবমিট প্রপোজাল বাটনে সাবমিট করে দিলেন। তো কি কি জানি আমি ফিল আপ করিনি আই গেস। কভার লেটার দিইনি, আচ্ছা বাকি সব দিছি। আচ্ছা, কভার লেটারটা একটা শর্টকাটে আমরা দেখি কিভাবে নিয়ে আসা যায়। জব ডিটেলস এটা না তো, আচ্ছা এটাই নিই। যদি ভেবে থাকেন চোরাবানি দেখাচ্ছি, চোরাবানি না, এটা জাস্ট কন্টেন্ট নিয়ে আসতেছি, এরপর কিন্তু এটাকে কারেকশন করতে হবে আপনাদের। এখান থেকে জাস্ট কপি পেস্ট করে আপনি জাস্ট ইয়ে করতে পারবেন না, কিন্তু ক্লায়েন্টকে দিয়ে দিতে পারবেন না, মাথায় রাখেন।
ধরেন আপনি প্রম্পট কি এটা জানেন না, প্রম্পট কিভাবে কাজ করে সেটা জানেন না, আপনি শুধু জানেন যে চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করলে সে আপনাকে কিছু না কিছু একটা দিবে, কিছু না কিছু একটা দিবে। তো আপনি তাকে বললেন যে তাকে একটা কভার লেটার লিখে দিতে। হ্যাঁ, আপনি যে কভার ডেসক্রিপশনটা নিয়ে আসছেন ওইটা এখানে আপলোড করছেন আর উপরে শুধু লিখে দিছেন বা বাংলায় লিখে দেন যে আমাকে একটা কভার লেটার লিখে দিতে। হ্যাঁ, তো জব ডিটেলস, এখন জব ডিটেলস এখানে যেভাবে ছিল ওইভাবে একটু আলাদা আলাদা করে দিয়ে দেন, তারপর এন্টার দেন, সে আপনাকে একটা কভার লেটার দিবে। তো দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই কভার লেটারটাকে নিয়ে রিঅ্যারেঞ্জ করা, এই কভার লেটারকে নিয়ে রিঅ্যারেঞ্জ করা যে আসলে কি আমি চাচ্ছি বা সে কিভাবে অ্যাপ্রোচ হইতে পারে, তার রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে পড়তে হবে। পড়ার পরে আমি এখান থেকে একটা ফরম্যাট পাইছি, একটা স্ট্রাকচার পাইছি কভার লেটার লিখার। তারপর এটাকে আমি কারেকশন করব। এটাকে যদি আপনার মনে হয় যে আপনি নিজে কারেকশন করতে গেলে অনেকটা হ্যাসেল পাচ্ছেন, তা আপনি এখানে তাকে বলেন কারেকশন করতে। তারপরও কিন্তু হিউম্যান টাচ লাগবে। আমি এটাকে বললাম যে আরেকটু প্রফেশনাল করে দিতে এবং অ্যাট্রাকটিভ করে দিতে ক্লায়েন্টের কাছে। তো ও হচ্ছে সুন্দর করে আবার একটু কারেকশন করছে। তারপরে যখন দেখবেন যে আপনি সবকিছুই ঠিকঠাকভাবে বুঝতে পারতেছেন না, আপনি চাইলে এটাকে গুগলের যে ট্রান্সলেটর আছে সেখান থেকে ট্রান্সলেট করে বুঝে নিতে পারেন যে আসলে এটার মিনিংটা কি বুঝাইছে। এটা ক্লায়েন্টকে দিলে এই ক্লায়েন্টটা সোজা বাংলায় পড়বে কিনা, মানে এই ক্লায়েন্টটা আমার এই কথাগুলোতে পড়বে কিনা বা এরকম বুলেট আকারে দিলে পড়বে কিনা, বা আর একটু ইমপ্রুভ করার জন্য যদি আমি আরো কিছু হাইলাইটেড একটু অ্যাড করি বা মেইন মেইন যে থিম এগুলো অ্যাড করি, লাইক সে এই কাজটা, মানে আমার প্রজেক্টে যে ডিসক্রিপশনটা দিল যে এখানে এই কাজগুলো করতে হবে, ওই কাজগুলোর মধ্যে কিছু প্রিমিয়াম বিষয় যদি আপনি অ্যাড করতে পারেন। যেমন আমাকে বলল যে আপনি ডেটাগুলোকে কালেক্ট করা, হ্যাঁ আমি আবার এখানে ইয়েতে বলে দিলাম যে সমস্যা নেই, আমি এরকম প্রজেক্টে কাজ করি যেগুলোর মধ্যে থেকে আমি এই ডেটাগুলোকে কালেক্ট করি এবং পাশাপাশি ভেরিফাই করেও দেই। তো আপনি চাইলে কোনটা ভেরিফাইড কোনটা আনভেরিফাইড এগুলো ডিটেলস একসাথেও যেতে পারেন, অথবা আপনি শুধু ভেরিফাইড ডিটেলসগুলোই নিতে পারেন আমার থেকে, যে কোনোটা। তো এগুলো বিষয়েও চাইলে কিন্তু আপনি আপনার এই কভার ইয়েতে লিখে দিতে পারেন। আরেকটা বিষয় আছে, এটার আরেকটা খেলা আছে, সেটা হচ্ছে অনেকেই যাদের অ্যাট্রাক্ট করাইতে পারে এখানে তারা তাদের ব্যাক এন্ড লিঙ্কগুলো দেয়। লাইক হচ্ছে যে তাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক, তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক, বা এই প্ল্যাটফর্মের বাইরে কন্ট্যাক্ট করার জন্য তাদের ধরেন যে বলে দিলাম যে আপনি চাইলে আমার এই প্রজেক্টের ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমাদের এই প্রজেক্টের ভিডিওটা দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, বা ভিডিও লিঙ্কটা আপনি যখন এখানে শেয়ার করতেছেন ভিডিও লিঙ্কে ক্লিক করলে কিন্তু সে আপনার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছে। ওইখান থেকে ওইখানের ইনবক্স বা ওইখান থেকে আপনার মেল কালেক্ট করে দেন কিন্তু আপনি তার সাথে কনভারসেশন আগাতে পারেন। তো আই গেস এটাকে যদি আমি নেই, এখন আমি জানি না কি 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 লেখছে বা কারেকশন এখানে অনেক করতে হবে, আমি যেটা করতেছি এটা কিন্তু করবেন না, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। কারণ আমার এই মার্কেট প্লেস দিয়ে কিছু যায় আসে না, ক্লায়েন্টের অভাব নেই। যা আছে আমি ওইভাবেই পোস্ট করে দিলাম। ধরেন আচ্ছা, ওয়াই ডু ইউ লিভ ইন কান্ট্রি, ঢাকা বাংলাদেশ। আপনি চাইলে এখানে একটা রচনা দিতে পারেন যে আপনি কোন জায়গায় বসবাস করেন, সেটা এশিয়ার কোথায় 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 থেকে বিলংস করে, হ্যান ত্যান এগুলো। তারপর ম্যাপিং সার্ভিস। আরে ভাই, আচ্ছা এখানে কোনো কোশ্চেনের অ্যান্সার লাইক যদি আপনি না জানেন তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনি আমাদের চ্যাট জিপিটি মামা থেকে নিতে পারেন। সে অনেকটা হেল্পফুল জানেন, যারা কাজগুলো জানে না তাদের জন্য। আচ্ছা এই ট্যাবের তো কোনো কাজ নেই।
আপনি তাকে জিজ্ঞেস করছেন, সে আপনাকে যেটা বলে দিছে সেটাকে আপনি কারেকশন করলেন, অথবা সুন্দর করে সেটাকে কপি করলেন। কপি করে পেস্ট করবেন না, পেস্ট করার আগে অবশ্যই সেটা আলাদা একটা ডক ফাইলে বসিয়ে কারেকশন করে নেবেন যে আসলে সেটা আপনার সাথে বিলংস করে কিনা। হ্যাঁ, আর কিছু বলবেন? একটু পরে, পরে আসছি। আজকের ক্লাসটা একটু লং নিচ্ছি। এগারোটা 5 বাজে। ওয়াও, আমি টাইম নোটিস করিনি। আমি জাস্ট উইথড্র প্রসেসটা দেখানোর জন্য এত কিছু করতেছি, যে আমরা সাবমিট করার পর উইথড্রটা কিভাবে করব, যে কোনো প্রজেক্টের কাছে উইথড্রটা কি করি। আচ্ছা, সাবমিট করলাম। ওকে, আমার প্রপোজালটা সাবমিটেড। এখন আমি ধরেন আমার এই আপওয়ার্কে আসি, আমি এই প্রপোজাল ডিটেলসে আবার আসবো। দেখেন অন্য কিভাবে আসি। ধরেন আপনি অ্যাপ্লাই করছেন এরকম করে 4টা বা 5টা জবের জন্য, তারপর আপনার কানেক্ট শেষ। তারপর আপনি এখন কানেক্টে আসা বসে রয়েছেন, কানেক্টও আসে না, বাট আপনার প্রোফাইল তো আপনার জব তো অ্যাপ্লাই করতে হবে, হয়তো বসে থাকা যায় না। তো আপনার এইখানেই একটা অপশন পাবেন প্রপোজালের। ওকে, তারপর এখান থেকে মাই প্রপোজালস, তারপর এখান থেকে আপনি কোন কোন জবে অ্যাপ্লাই করছেন, এই যে লাস্ট টাইম আমি যেটা করলাম 1 মিনিট আগে সেইটা। তো এখানে আমি আবার ক্লিক করলাম। আমার প্রজেক্ট লেন্থ কত ছিল, যে এইটা 1 সপ্তাহ, কি বলি 1 মাসের মধ্যে এটা শেষ করতে হবে। তার মানে এটা তো আর বছরের পর বছর আবেদনের সময় থাকবে না, তাই না? তা আমি অ্যাপ্লাই করছি, 4-5 দিন হয়ে গেছে, আমি জবটা পাইতেছি না, তখন কিন্তু আমি এটা উইথড্র করে ফেলবো। আমি কিন্তু বেশি একটা সময় দিব না। তো এখানে আসার পরে যে পেজে আমরা ছিলাম প্রপোজাল ডিটেলস, ওই পেজে আবার কিন্তু আসছি। আসার পর দেখেন এই যে এখানে উইথড্র প্রপোজাল আছে। অথবা আপনি যদি চান যে দেখেন যে না 5 দিন চলে গেলেও তারপর আমি এটার কোনো রেসপন্স পাইলাম না, আমার কি কোথাও ভুল আছে কিনা, এডিট প্রপোজালে যে আবার ওটাকে এডিট করতে পারেন প্রতিটা জিনিস। এই যে এখানে যে আবার এডিট করতে পারেন প্রতিটা জিনিস, বিট কমায় টমায় এগুলো দিতে পারেন, হ্যান ত্যান এগুলো করতে পারেন। আর উইথড্র যে অপশনটা, আগে এটাকে সেভ করি। তারপর এই যে উইথড্রতে ক্লিক করলে একটা কারণ বলবেন যে অ্যাপ্লাইড বাই মিস্টেক বা যে কোনো আপনার যেটা মনে হয়। তারপর একটা মেসেজ দিতে পারেন, হ্যাঁ, যে ক্লায়েন্টের সাথে যে আমি ভুলবশত অ্যাপ্লাই করে ফেলছি বা এরকম কিছু, বা যদি এরকম দরকার নাও মনে করে থাকেন তাহলে জাস্ট শুধু উইথড্রতে দিয়ে দিলেই এটা আপনার রিভিউতে চলে যাবে। সার্টেন একটা টাইম পর্যন্ত থাকবে রিভিউতে, তারপর এটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে। আপনার এই অ্যাকাউন্টে আপনার এই অ্যামাউন্টের মধ্যে সেটা আবার দেখতে পাবেন। এখন না, আই গেস এখন না, রিভিউর প্রসেসে একটু সময় লাগে, ডিপেন্ড করতেছে আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটিসের উপর। তো যতটুকু দেখালাম, কারোর কোনো কোশ্চেন আছে আপওয়ার্ক নিয়ে, বা এটা বুঝিনি বা কোনো একটা বিষয় আমি স্কিপ করে ফেলছি হয়তো ভুলে? নাই? কারোর কোনো কোশ্চেন নেই? গ্রেট। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝলাম যে আপওয়ার্ক প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে, বা কিভাবে এই প্ল্যাটফর্মে আমরা জব আদান প্রদান দেখি, বা আমাদের প্রসেসগুলো কিভাবে হয় একটা জবে অ্যাপ্লাই করতে গেলে। এখন তো বুঝতেই পারতেছেন যে একটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি লাগবে। তো আগের থেকে এগুলো গুছিয়ে নেন, হোমওয়ার্কগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করে সেগুলো একটা ফোল্ডার হিসেবে ক্রিয়েট করেন।
ওইখানে স্টোর করেন, ওইখান থেকে এক একটা জায়গায় এক একটা প্ল্যাটফর্মে জাস্ট দিতে থাকেন, একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেন, সবাইকে বুঝান যে আপনি এই প্ল্যাটফর্মে আছেন, আপনি এই প্ল্যাটফর্ম থেকে বিলংস করেন, এগুলো সবাইকে বুঝান আপনার পোস্ট টোস্ট এগুলো দিয়ে, তখন যে না আপনার ক্লায়েন্টের অ্যাট্রাকশন কাটতে পারবেন। ওকে, সো আশা করি সবাই বুঝছেন। তো আপনাদের নেক্সট যে স্টেপস থাকবে বা নেক্সট যে হোমওয়ার্কটা থাকবে, আমি চাচ্ছিলাম একটা আহ, হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার যে ভিডিও দেওয়ার কথা বলছিলেন যে আপওয়ার্কে, তো সেটার ক্ষেত্রে কি আমরা আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে পরবর্তীতে কি স্লাইডের মাধ্যমে আমাদের কাজগুলো দেখাতে পারি? জি স্যার, সেটা আমি বলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে কভার লেটার পাঠানোর ক্ষেত্রে যে আমরা চ্যাট জিপিটি বা অন্যান্য এআই ইউজ করব, তো এটা কি এআই ডিটেক্ট করার কোনো ইয়ে আছে নাকি? যদি আমরা হিউম্যানাইজ করার পরেও দেখা যায় অনেক সময় যে এআই ডিটেক্ট করে। না, হিউম্যানাইজ করার বিষয়টা হচ্ছে কি যে আপনি ফুল মডিফাই তো করতেছেন, বলতে গেলে আপনার যে পিচিংটা আপনি যা বুঝাইতে চাচ্ছেন ওটা যদি ফুলফিল হয় তাহলে তো আর আপনার বিষয়টা তেমন একটা ম্যাটার করে না। কিন্তু আপনি যদি ওইখান থেকে ডিরেক্ট কপি করেন, লাইক আমি চ্যাট জিপিটিতে পাইছি, আমি যদি ওইখান থেকে কপি না করে আমি যদি ওটা লিখতাম বা টাইপ করতাম, তাহলে কিন্তু ওটা বিষয়টা আমার এই যে হ্যান্ডমেডই হইতো, তাই না? আমি যেহেতু ওটাকে ওইখান থেকে কপি করছি, তার মানে ওটা হচ্ছে যে এআই টেক্সট জেনারেটরের মধ্যে আমার পড়ে যাবে বা ডিটেক্ট করে ফেলবে। হ্যাঁ, তা আমরা কিছু জিনিস এভাবেও মডিফাই করব, লাইক আমরা এটাকে টোটালি কপি করব না, আমরা এটাকে দেখে দেখে ধরেন রিটাইপ করে বা আমরা চেঞ্জেসটা করতে পারি, তখন আমাদেরকে এরকম ডিটেক্ট করবে না। বুঝতে পারছি স্যার। আর এটা মানে বিশেষ করে এআই ডিটেক্টের ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক সময় হিউম্যানাইজ করার পরেও অনেক অ্যাপ্লিকেশন আপনার ধরেন এআই ডিটেক্ট করে ফেলে অটোমেটিক, ধরেন 70% বা 60% এরকম আর কি, এই জন্য জিজ্ঞেস করবো। কারণ এই কন্টেন্ট গুলো তো ভাই মানে মানুষের মাথা থেকেই যায়, হ্যাঁ, সব জায়গায় তো একই কন্টেন্ট একই জিনিসই পাবেন, হয়তো ঘুরায় টুরায় বলছে, হ্যাঁ, তাদের এক একটা জিনিস চেঞ্জ করলে তো তাদের সার্ভিস আর ক্রাইটেরিয়া চেঞ্জ হয় না। তো বিষয়টা হচ্ছে যে কে কিভাবে প্রকাশ করতেছে। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? এনিওয়ান? তো আমি নেক্সট হোমওয়ার্কটা দিতে চাচ্ছিলাম, এই যে এই প্রেজেন্টেশনটা একটা ভয়েস ওভার দিয়ে, যে যার ভয়েস যতই মধুর হোক বা যতই আহ, সুন্দর হোক না কেন, একটু কষ্ট করে একটা ভিডিও প্রেজেন্টেশন একটু ক্রিয়েট করে দিন, হ্যাঁ, মানে সবাই আপনাদের যে গিগগুলো আপনারা বর্তমানে বানিয়েছেন এটার ব্যাক এন্ডে আপনি এটাকে একটা ক্লিপ আকারে বসিয়ে সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিতে পারেন, একটা গ্রেটিংস দেওয়ার পর যদি বেশি প্রবলেম হয় একটা গ্রিটিংস দেওয়ার পর আর ভয়েসটা নাই দিলেন, বাট ভয়েসটা দিলে খুব ভালো হয়, কারণ এটা একটা বেটার ফিল করায় বা একটা ট্রাস্ট ইস্যু যে থাকে ওটাকে ক্লিয়ার আউট করে। তো আই গেস সবাই বুঝতে পেরেছেন হোমওয়ার্কটা কি বা কাজ কি বা কিভাবে কি প্ল্যাটফর্মে কাজ হয়, সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন আস্তে আস্তে। আর পাশাপাশি হচ্ছে যে আমরা আমাদের এই ভিডিও ইন্ট্রোডাকশনগুলো এইগুলো ক্লিয়ার আউট করতে থাকি। আর যা যা গিগ আছে জানেনই তো গিগ কিভাবে বানায়, এরকম 4-5টা করে গিগ প্রতিদিন বানাবেন, বানায় এক একটা প্ল্যাটফর্মে আপলোড করবেন, আর ওই প্ল্যাটফর্মগুলো অবশ্যই থাকবে আপনার একটা জিমেলের সাথে কানেক্টেড, হ্যাঁ, একাধিক না বা অন্যান্য জিমেল না, ওই একটাই যে জিমেল ওটাতেই ওয়ার্কিং জিমেল। ওকে, সো আর ক্লাস বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।